যেটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে যে টোলেন্স টেস্ট বাকি আছে। 2 নম্বর হচ্ছে ফেলিংস টেস্ট বাকি আছে। আর তার সাথে অ্যাসোসিয়েটেড একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 টেস্ট, ক্রোমেট টেস্ট। এই 3টে টেস্ট বাকি আছে। ঠিক আছে? আচ্ছা, এই 3টেই কিন্তু ফ্রম এক্সামিনেশন ভিউ পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ 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 ইম্পর্টেন্ট, কিছু না কিছু ভাবে আসবেই, ভেরি ইম্পর্টেন্ট এই 3টে টেস্ট। ঠিক আছে? আচ্ছা, তার সাথে কি কি পড়বি তোরা? ওইগুলো যা পড়ছিস। একটা হচ্ছে তোর অ্যামোনিয়া ডেরিভেটিভ, এটা ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বরে কোনটা ইম্পর্টেন্ট? 2 নম্বরে হচ্ছে তোর আলফা হাইড্রোজেন রিঅ্যাকশনস। এখানে চলে আসছে অ্যালডল ইজ ভেরি ইম্পর্টেন্ট, বোথ সেলফ আর 2 নম্বর হচ্ছে তোর হ্যালোফর্ম টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। আর 3 নম্বর হচ্ছে নো আলফা হাইড্রোজেনে ক্যানিজারটা বেশি ইম্পর্টেন্ট। মানে এইখান থেকে তুই এক্সপেক্ট করতে পারিস অনেকগুলো প্রশ্ন আসবে এই পুরো সেকশনটা থেকে, মানে এই টলেন্স, ফেলিংস, ডাইক্রোমেট, অ্যামোনিয়া ডেরিভেটিভস, অ্যালডল, হ্যালোফর্ম, ক্যানিজার, মানে অহরহ প্রশ্ন আসে এইগুলো জায়গা থেকে। অর্থাৎ দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। ঠিক আছে? তো এখন অব্দি আমরা কি করেছি দেখ, এখন অব্দি যেটা আমরা করেছি সেটা হচ্ছে তোর এসেনশিয়ালি, তুই যদি ঠান্ডা মাথায় দেখিস, আমরা প্রথমে করেছিলাম একটা টেস্ট যেটাকে আমরা বললাম সোডিয়াম বাইসালফাইড টেস্ট। এরকম একটা টেস্ট করেছিলাম, তাই তো? আমরা একটা অ্যালডিহাইড বা কিটোনের সাথে রিয়াকশন করিয়েছিলাম। তো এই টেস্টটা আমাদের কি দিয়েছিল? একটা হোয়াইট প্রেসিপিটেট দিয়েছিল, একটা হোয়াইট প্রেসিপিটেট দিয়েছিল। So what does this white precipitate actually shows you? It shows you the presence of a carbonyl group. এটা দেখিয়েছিল। ঠিক আছে? এটা একটা টেস্ট ছিল। মানে what does this test? এটা হচ্ছে কার্বনিল গ্রুপের প্রেজেন্সের একটা টেস্ট দেখিয়েছিল। 2 নম্বর আর একটা টেস্ট আমরা করেছিলাম, সেটা হচ্ছে হ্যালোফর্ম টেস্ট। হ্যালোফর্ম টেস্টটা আমাকে কি প্রমাণ করেছিল? যে আমার কম্পাউন্ডটার মধ্যে CH3C ডাবল বন্ড O এই গ্রুপটা রয়েছে। তাহলে অলরেডি আমরা 2টো টেস্ট করে ফেলেছি। আর এখানে একটা অ্যাসোসিয়েটেড টেস্ট এর সাথে সম্পর্ক নেই, কিন্তু করাবো আজকে, সেটা হচ্ছে ব্র্যাডিস টেস্ট। ব্র্যাডিস টেস্ট। ঠিক আছে? তো অলরেডি আমরা যেটা করে ফেলেছি সেটা হচ্ছে যে এসেনশিয়ালি আমরা করে ফেলেছি একটা কার্বনিল গ্রুপকে কিভাবে টেস্ট করে সেটা আমরা পেয়ে গেছি। হ্যালোফর্ম টেস্টে আমরা CH3CO গ্রুপ পেয়ে গেছি। অর্থাৎ তুই অলরেডি নো যে একটা পার্টিকুলার কম্পাউন্ডে আমার একটা কার্বনিল গ্রুপ আছে কি নেই, বা একটা মিথাইল কার্বনিল গ্রুপ আছে কি নেই, দিস ইজ অলরেডি বিন নো। ঠিক আছে? হ্যালোফর্ম টেস্টটা কিন্তু ওই CH3 3টে আলফা হাইড্রোজেন থাকলেই দেবে, তোদের মনে আছে কিনা জানি না। এটা কিন্তু খালি 3টে আলফা হাইড্রোজেন থাকলেই আমাকে দেবে, মানে CH3 গ্রুপটাকে থাকতেই যাবে। ঠিক আছে? আর এইটা হচ্ছে কার্বনিল গ্রুপ আছে কিনা সেটা আমাকে দেবে। আমার কিন্তু আজকের প্রশ্নটা কিন্তু সেটা নয়। আজকের প্রশ্ন হচ্ছে যে ধর আমার এরকম একটা কন্টেনার, একটা টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউবের মধ্যে আমার একটা লিকুইড আছে। ঠিক আছে? আর তোকে বলে দিয়েছে এই টেস্ট টিউবের মধ্যে আইদার অ্যালডিহাইড আছে বা কিটোন রয়েছে, দুটো নেই, যে কোনো একটা আছে। তুই বুঝবি কি করে এটার মধ্যে অ্যালডিহাইড আছে না কিটোন আছে? দ্যাটস দ্য পয়েন্ট। কি করে বুঝবি এটার মধ্যে অ্যালডিহাইড আছে না কিটোন আছে? এই 3টে, এইটাকে বার করার জন্য আমাদের এই 3টে টেস্ট দরকার। এইটা দরকার, বা এইটা দরকার, বা এইটা দরকার। এই 3টে টেস্ট দিয়ে আই ক্যান মেক আউট whether this is aldehyde or ketone. আবার সিমিলারলি ব্র্যাডিস টেস্টটা তোকে কি দেবে? তুই যদি আবার ব্র্যাডিস টেস্টটা করিস, তাহলে ব্র্যাডিস টেস্ট তোকে কি দেবে না, ব্র্যাডিস টেস্টটা তোকে দেবে যে whether you have got a carbonyl or not, কার্বনিল গ্রুপ আছে কিনা সেটা দেবে। মানে ব্র্যাডিস টেস্টটা তোকে দেবে যে whether you have got the presence of a carbonyl or not, মানে কার্বনিল আছে কিনা সেটাই তোকে দেবে। তাহলে দেখ এই পার্টিকুলার চ্যাপ্টারে কতগুলো টেস্ট আছে। দেখ, প্রথম হচ্ছে সোডিয়াম বাইসালফাইড, কি দেবে আমাকে না, আমাকে কার্বনিল গ্রুপের প্রেজেন্স আছে কিনা দেবে। আবার সিমিলারলি ব্র্যাডিস টেস্টও আমাকে কার্বনিল গ্রুপ আছে কিনা দেবে। এই দুটো আমাকে কার্বনিল গ্রুপটা দিচ্ছে। হ্যালোফর্ম টেস্ট আমার কি দিচ্ছে না, মিথাইল কার্বনিল আছে কিনা দিচ্ছে। ঠিক আছে? আর
whether it is aldehyde or ketone সেটা বার করার জন্য আমার এই তিনটে টেস্ট দরকার। আমার এই তিনটে টেস্ট দরকার, টলারেন্স টেস্ট, ফেলিংস টেস্ট আর পটাশিয়াম ডাইক্রোমেট টেস্ট। আজকে আমরা এই তিনটে টেস্টের উপর জোর দেবো, তারপর যেটুকু সময় থাকবে কার্বক্সিলিক গ্রুপে নোমেনক্লেচারটা করে দেবো। দিস ইজ আওয়ার প্ল্যান। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। এবং এইগুলো আবার তোকে বললাম এক্সামিনেশন ভিউ পয়েন্টের থেকে কিন্তু এইগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই সমস্ত জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অথবা এখন থেকে তোরা এটা মুখস্থ করতে শুরু কর, মানে বুঝে নে তারপর মুখস্থ করতে শুরু কর। চল, প্রথমে আমি কি করি দেখ, প্রথমে আমরা একটা জিনিস আমরা সবাই জানি, উই অলরেডি নো, সেটা হচ্ছে যে আমি যদি একটা অ্যালকেনকে অক্সিডাইজ করি তাহলে আমি পাবো একটা অ্যালকোহল, করসপন্ডিং অ্যালকোহল পাবো। এইটাকে যদি আমি অক্সিডাইজ করি তাহলে আমি অ্যালডিহাইড পাবো, আর যদি আমি এটা 2 ডিগ্রি ব্যবহার করি তাহলে আমি কিটোন পাবো। উই অলরেডি নো দিস। আর এইটাকে যদি তোরা অক্সিডাইজ করিস তাহলে তুই একটা কার্বক্সিলিক অ্যাসিড পাবি, তুই একটা কার্বক্সিলিক অ্যাসিড পাবি। কি পাবি না, একটা কার্বক্সিলিক অ্যাসিড পাবি। দিস ইজ অল সামথিং উই নো। কিন্তু কিটোনটাকে যদি অক্সিডাইজ করিস, কিটোনটা অত ইজিলি অক্সিডাইজড হয় না, ইট ডাজন্ট গেট অক্সিডাইজড, does not get oxidized। অতএব আমার যে তিনটে টেস্ট দেখালাম, কোন তিনটে টেস্ট দেখালাম না, ফেলিং, টলেন্স, ডাইক্রোমেট, এগুলো সবই কিন্তু বেসিক্যালি লাইক হচ্ছে, সবগুলোই বেসিক্যালি লাইক হচ্ছে for the aldehydes ability to get oxidized and ketones inability not to get oxidized। মানে সোজা কথা, আমাকে এই তিনটে টেস্টের মধ্যে is just a question of redox reaction, oxidation reduction reactions। ইন্টারেস্টিং কেসেস, দরকার ভীষণভাবে দরকার। আবার এর উপরই বেস করে যখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করব, হয়তো কাল পরের দিন দেখবি কার্বক্সিলিক অ্যাসিড যখন তৈরি করব, তখন কিন্তু তোরা দেখবি যে এর থেকে কিন্তু তোর আইআইটি জয়েন্টের প্রশ্ন আসে, মানে টলারেন্স টেস্ট বা ফেলিংস টেস্ট দিয়ে, ফেলিংস রিয়েজেন্ট দিয়ে আমরা কি কি অক্সিডাইজ করতে পারি, কি কি অক্সিডাইজ না করতে পারি। এই যে তোদেরকে বললাম যে ketones cannot be oxidized, that is not the entirely correct statement. Alpha hydroxy ketones can be oxidized। এবং এই জয়েন্টে 2016-তে একটা প্রশ্ন এসেছিল, যেটা বৃহস্পতিবার দিন আমরা করবো। ঠিক আছে, সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং টেস্ট যেটা তোদেরকে জানতে হতে পারে। আচ্ছা, যে কোনো বাচ্চাদের আমি বেসিক্যালি প্রত্যেকটা জায়গায় আমি বলে দিয়েছি যে দেখো ভাই, আমার যদি অ্যালডিহাইড আর কিটোন থাকে, আমি এতগুলো এখন অব্দি যে বাচ্চাদের পড়িয়েছি, যে দেখো আমার অ্যালডিহাইডের স্ট্রাকচারটা তো এরকম, আর সি ডাবল বন্ড ও এইচ, এটা তো আমার অ্যালডিহাইড, আর কিটোন তো হচ্ছে আমার আর সি ডাবল বন্ড ও আর। তাহলে আমার এই দুটোর মধ্যে ফান্ডামেন্টাল তফাৎটা কোথায়? ফান্ডামেন্টাল তফাৎ হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে এটার জন্য আমার রয়েছে এইচ আর এটার জন্য রয়েছে আর। আবার আমি কি বললাম? আবার আমি বললাম যে দিস ক্যান বি অক্সিডাইজড, আবার আমি বললাম যে দিস ক্যান বি অক্সিডাইজড, এটা অ্যালডিহাইড অক্সিডাইজ করা যায়, বাট কিটোন ক্যানট বি অক্সিডাইজড, তাহলে আমার কি দাঁড়াচ্ছে গল্পটা, যে আমার যদি অক্সিডাইজড হয়, দুটো স্ট্রাকচার তো সেম, দ্য অনলি ডিফারেন্স ইজ একজনের মধ্যে হাইড্রোজেন আছে, একজনের মধ্যে হাইড্রোজেন নেই। তাহলে দিস হাইড্রোজেন is responsible for oxidation of aldehydes, this hydrogen is responsible for oxidation। তাই তো দাঁড়ালো নাকি রাজ্য, লজিক তো তাই বলছে। হ্যাঁ স্যার। This hydrogen is responsible for oxidation। তাহলে আমি বাকিদের সবাইকে এইটুকু বলে ছেড়ে দিয়েছি, কিন্তু তোদের তো কিউরিওসিটি বেশি, স্পেশালি আর্যর, তো ও জিজ্ঞেস করবে যে স্যার কেন হাইড্রোজেনের প্রেজেন্স অ্যাবসেন্সে কি হচ্ছে না হচ্ছে একটু বুঝিয়ে দিন। চল তোদেরকে এবার আমি রিঅ্যাকশনসটা দেখিয়ে দিই, ছোট্ট রিঅ্যাকশন, যারা কিছু নেই, যে অ্যালডিহাইডরা কেন অক্সিডাইজড হয় আর কিটোনরা কেন অক্সিডাইজড হয় না সেটা বুঝি। চল, তো প্রথমেই আমরা যেটা করব, আমরা একটা ইয়ে নিই, আমরা একটা কিটোনিক গ্রুপ নিই। কি ধরনের কিটোনিক গ্রুপ নেবো? let me take this CH3 C
ডাবল বন্ড ও, আর এখানে যা আছে আছে, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। ঠিক আছে, তো প্রথমে এই রিঅ্যাকশনসটার উপরে আমরা এখন কি প্রমাণ করার চেষ্টা করছি, why an aldehyde gets oxidized whereas ketone will not get oxidized, সেটা প্রমাণ করার চেষ্টা করছি, এটা কারণটা খুঁজে বার করার চেষ্টা করছি। ঠিক আছে, চল এর উপরে যখন তুমি H প্লাস দিলি, আমি এটাকে অ্যালডিহাইড বানিয়ে দিলাম, H দিয়ে দিলাম, আমি যখন H প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে, H প্লাস দিলে আমার কি হচ্ছে না, আর আমি কোন মিডিয়ামে কাজ করছি না, আমি ওয়াটার মিডিয়ামে কাজ করছি। ওয়াটারটা হচ্ছে খুব একটা উইক নিউক্লিওফাইল, ইটস আ উইক নিউক্লিওফাইল। উইক নিউক্লিওফাইল হলে তাহলে আমার কি দরকার, যে এই নিউক্লিয়াস খুঁজবে, কিন্তু যদি কার্বনের উপর অনেকটা পজিটিভ চার্জ থাকে তাহলেই এ অ্যাটাক করবে, নাহলে করবে না। ইটস আ ভেরি উইক নিউক্লিওফাইল, এটা হচ্ছে ভীষণ উইক নিউক্লিওফাইল। এই কার্বনটা কখন অ্যাটাক করবে, ওয়াটারটা উইক নিউক্লিওফাইল, মানে সে অ্যাটাক করতেও পারে নাও করতে পারে, কিন্তু করতে বাধ্য হবে যদি কার্বনের উপরে আমার অনেকটা পজিটিভ চার্জ থাকে, তখনই সে রিঅ্যাক্ট করতে বাধ্য হবে। তো কি করলো না, প্রথমে এই প্রোটনটা গিয়ে একে অ্যাটাক করলো, মানে এইখানে যে লোন পেয়ারটা ছিল এটা প্রোটনকে দিল, মানে আমার কি দাঁড়ালো, CH3 C ডাবল বন্ড ও H প্লাস, আর এখানে হচ্ছে আমার অ্যালডিহাইড, আমার এই প্রথম স্ট্রাকচারটা দাঁড়ালো। এবার নাও কি হবে না, এখান থেকে ইলেকট্রনটা এখানে যাবে, এখান থেকে যখনই ইলেকট্রনটা এখানে যাবে প্লাসটাকে ইয়ে করার জন্য, তখনই আমার কি হচ্ছে, তখন আমার এইটার উপরে আমার প্লাস সাইন এসে যাবে। এই প্লাস সাইন এসে যাওয়া মানে আমার এখানে এবার ওয়াটার অ্যাটাক করবে, ও এইচ এইচ করলো, ও এইচ এইচ অ্যাটাক করলো, একে অ্যাটাক করলো, ও এইচ এইচ যখনই একে অ্যাটাক করলো তখনই আমার কি দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে CH3 C OH O H H, ঠিক আছে, এই দাঁড়ালো, এর উপরে প্লাস সাইন দাঁড়ালো, এখানে আমার ইয়ে রয়েছে, অ্যালডিহাইড রয়েছে, মানে এইচটা রয়েছে। এবার যা হয় হয়, এটা এখানে চলে যাবে, তার মানে আমার কম্পাউন্ডটা কি দাঁড়িয়ে গেল, আমার কম্পাউন্ডটা দাঁড়িয়ে গেল CH3 C OH OH H, এই কম্পাউন্ডটা আমার দাঁড়ালো। ঠিক আছে, এই কম্পাউন্ডটা আমার আলটিমেটলি দাঁড়ালো। আচ্ছা, এবার অক্সিডাইজ করার জন্য আমরা কি করি, যে আমরা অক্সিডেশন করার জন্য তো বেসিক্যালি আমাকে একটা অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে, আর আমার এটা কোন মিডিয়ামে আছে না, আমার এটা ওয়াটার মিডিয়ামে আছে, তাহলে এমন একটা অক্সিডাইজিং এজেন্ট নিই which is water soluble। ঠিক আছে, তো সেরকম একটা টিপিক্যাল অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে, CR6 স্পেসিস। এটা হচ্ছে একটা টিপিক্যাল ক্রোমিয়াম 6 এর একটা টিপিক্যাল স্পেসিস হচ্ছে, যেটা কিনা অক্সিডাইজিং এজেন্ট ইউজ হয় ইন অ্যাকুয়াস মিডিয়াম, ঠিক আছে, আমরা এইটাকে নিয়ে এবার আমি এটাকে অক্সিডাইজ করার জন্য চেষ্টা করব, এবং অক্সিডাইজ করার সময় আমি দেখবো যে কি কি প্রয়োজন এটাকে অক্সিডাইজ করা। যদি দেখি যে এর জন্য আমার দরকার, এই অক্সিডাইজটা কমপ্লিট করার জন্য আমার এই হাইড্রোজেনটা দরকার, তাহলে আমি ইমিডিয়েটলি একটা কনক্লুশন টানবো, দেখো ভাই এখানে কার্বনের, এখানে কিটোনের তো আমার হাইড্রোজেনটা নেই, সেজন্য অক্সিডাইজড হবে না। আলিকা বোঝা গেল? আলিকা বোঝা গেল? হ্যাঁ আজ বোঝা গেল যে কি দরকার, কি করতে চাইছি আমি? হ্যাঁ স্যার। ভেরি গুড। চল, স্যার, আর কেউ আসবে না আজকে? আজকে তো অঙ্কিতার ইয়ের পরীক্ষা না, অঙ্কিতার তো অভিলাষের পরীক্ষা তো কালকে। আচ্ছা, তুই মিস করছিস নাকি? না না, জিজ্ঞেস করলাম। চল, তাহলে আমার কি দাঁড়ালো না, আমার তাহলে কি বলছিস বল? না কিছু না, বলছি কাজ নেই আমার। COOH, হ্যাঁ শুনছি, চল আগে পরে কথা হবে। COH, এখানে আমার যা রয়েছে R রয়েছে, এখানে আমার OH রয়েছে, আর এখানে আমার H রয়েছে, তাই তো? এই জিনিসটা আমার দাঁড়িয়েছে, আগের কম্পাউন্ডটাই করলাম, আমি জাস্ট আগের কম্পাউন্ডটাই নিয়ে এলাম। এই যে এখানে দেখ, একটা কার্বনের সাথে দুটো H লেগে রয়েছে, একটা হাইড্রোজেন একটা মিথাইল, আমি সেই আগের কম্পাউন্ডটাই করলাম, কিচ্ছু করি, দুটো H একটা IA একটা R। আচ্ছা, এর সাথে এবার আমি একটা কাজ করি, চল এর সাথে আমি H2CrO4 দিই। H2CrO4 এর ফর্মুলাটা কি? H2CrO4 এর হচ্ছে CR ডাবল বন্ড O OH OH, এটা H2CrO4 তো দেখ,
দুটো হাইড্রোজেন, চারটে অক্সিজেন, ঠিক আছে। দিস ইজ H2ClO4। এর অক্সিডেশন নাম্বার কত হবে দেখ, 2 2 4 5 6, তার মানে এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। ঠিক আছে, এবার কি করবে না, এবার যেটা করবে সেটা হচ্ছে তোর এইখান থেকে একটা ওয়াটার বেরিয়ে যাবে, H2O বেরিয়ে যাবে, ঠিক আছে, একটা H2O বেরিয়ে যাবে। H2O বেরোলেই আমার কি ধরনের স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে, আমার H2O বেরোলেই আমার স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে তোর COH, ঠিক আছে। আচ্ছা, এই হাইড্রোজেনটা, সরি ভুল করেছি, কোন হাইড্রোজেনটা বেরোবে, এটা তো তোর ইয়ে, সরি সরি সরি, কোন হাইড্রোজেনটা বেরোবে, OH, আমার এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, এই যে এই HO-টা বেরিয়ে যাবে। এখানে আমার যেটা বেরোবে সেটা হচ্ছে এই অক্সিজেনটা, এই এখানে H আছে, এই যে H2O বেরিয়ে যাবে, ঠিক আছে, এটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে আমার কি দাঁড়াচ্ছে, স্ট্রাকচারটা C, এখানে তাহলে আমার চলে এলো তো O মাইনাস, এখানে চলে এলো O চলে আসবে, এখানে আমার চলে আসবে তো OH, এখানে আমার চলে আসবে হাইড্রোজেন, এখানে চলে আসবে আমার R, আর এখানে আমার কি লেগে থাকবে CR ডাবল বন্ড O OH। তার মানে কি আমার দাঁড়াচ্ছে, এটা এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমার এই জিনিসটা আমার কি দাঁড়াচ্ছে, এই জিনিসটা এসেনশিয়ালি এই যে পুরো এই জিনিসটাকে যদি দেখিস তাহলে আমার দাঁড়ালো CR, এখানে তো O ডাবল বন্ড CrO3H, CrO3H দাঁড়ালো, তাই তো? আচ্ছা, এটা ডাবল বন্ড আছে, হ্যাঁ CrO3H দাঁড়ালো। আচ্ছা, CrO3H দাঁড়াবার সঙ্গে সঙ্গে এবার কি হচ্ছে দেখ, এবার যেটা করবে সেটা হচ্ছে CrO3H কি করবে, তাহলে আমি এই জিনিসটাকে এইভাবে লিখি, তাহলে আমি এই জিনিসটাকে আরো যখন বোঝানো হয়ে গেছে তাহলে এটাকে এইভাবে লিখে দিই, এটা হচ্ছে আমার H, এটা হচ্ছে আমার OH, আর এখানে হচ্ছে CrO3H, ঠিক আছে, CrO3H হলো। তারপর এটা কি হচ্ছে, এবার এটা এই জিনিসটাকে আমরা বলি, এই জিনিসটার নাম হচ্ছে একটা ক্রোমেট এস্টার, এটা হচ্ছে ক্রোমেট এস্টার। এই ক্রোমেট এস্টারটা এবার হাইড্রোলিসিস হবে, এই ক্রোমেট এস্টারটা এবার আমার হাইড্রোলিসিস হবে, ঠিক আছে। এই ক্রোমেট এস্টারটা যখন হাইড্রোলিসিস হচ্ছে তখন কি করছে না, তখন এসেনশিয়ালি H2 এর এখানে যেটা রয়েছে সে কি করবে, সে এসেনশিয়ালি এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে, ঠিক আছে, একে হাইড্রোজেনটা অ্যাটাক করবে। যেই মুহূর্তে এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে সেই মুহূর্তে আমার কি হচ্ছে না, সেই মুহূর্তে আমার এসেনশিয়ালি এই দুটো ইলেকট্রন এখানে চলে আসবে, এই দুটো ইলেকট্রন এখানে চলে আসবে, মানে এইখানটা ট্রান্সফার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এটা বেরিয়ে যাবে। তার মানে আমার কি দরকার হচ্ছে এখানে না, আমার দরকার হচ্ছে এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করা এই ওয়াটার দিয়ে, ঠিক আছে। তাহলে আমার কি জিনিসটা দাঁড়ালো, তাহলে আমার জিনিসটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে C, তারপর হচ্ছে C ডাবল বন্ড O, এখানে দাঁড়িয়ে গেল OH, এখানে হচ্ছে R। মানে আমি একটা কি করলাম, আমি বেসিক্যালি শুরু করেছিলাম কি দিয়ে, RCOH দিয়ে শুরু করেছিলাম, অ্যালডিহাইড থেকে শুরু করেছিলাম। আমি কিসে এসে পৌঁছালাম না, আমি এসে পৌঁছালাম একটা কার্বক্সিলিক অ্যাসিডে, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন হয়ে গেল, কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন, কার্বক্সিলিক এলাম। তাহলে আমার এই কার্বক্সিলিক অ্যাসিড আসার জন্য আমার কি দরকার ছিল না, এই ওয়াটারটাকে একটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করা দরকার। এই হাইড্রোজেনটা না থাকলে কিন্তু আমার এই জিনিসটা হয় না। তার মানে আমার অ্যালডিহাইড থেকে কিন্তু কার্বক্সিলিক হওয়ার জন্য আমার এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আমার, যেটা আমার অ্যালডিহাইডে রয়েছে, কিন্তু কিটোনে আমার কি রয়েছে, কিটোনে তো আমার কোনো ইয়ে নেই, এইচটা নেই। তার মানে এখানে কার্বক্সিলিক অ্যাসিডে অক্সিডেশন হবে, এটার জন্য হবে, এটার জন্য হবে। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? আলোলিকা, আলোলিকা, ঠিক আছে, পরিষ্কার। আচ্ছা, তাহলে এবার দেখ আমার গল্পটা খুব সিম্পল হয়ে গেল। তাহলে আমি একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, কোথায় গেল পেনটা, কি হলো, তাহলে একটা জিনিস পরিষ্কার, আমি যদি এরকম একটা
অ্যালডিহাইড নিই RCHO, আর আমি নিচ্ছি RCOR, মানে এটা হয়ে গেল আমার কিটোন, এটা আমার হয়ে গেল অ্যালডিহাইড। তুই যদি এখন খুব স্ট্রং একটা অক্সিডাইজিং এজেন্ট নিস, ভেরি স্ট্রং যদি অক্সিডাইজিং এজেন্ট নিস, ঠিক আছে, তাহলে আমার এইটা তো অক্সিডাইজড হবেই অ্যাসিডে, RCOH হবে, কিন্তু এইটাও তখন অক্সিডাইজ, যদি খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নিস তখন এটাও তোর অক্সিডাইজড হবে, কিন্তু এটা ডিস্ট্রাকটিভলি অক্সিডাইজড হবে। দিস ইজ গোয়িং টু বি অক্সিডাইজড ডিস্ট্রাকটিভলি, মানে কি না এইটা ভেঙে যাবে ইনটু স্মলার অ্যাসিডস, ইনটু স্মলার অ্যাসিড, এটা করাবো আজকে শেষে, ইনটু স্মলার অ্যাসিড, পোপভ রুল বলে একটা জিনিস আছে, ঠিক আছে, এটা স্মলার অ্যাসিডের হয়। অতএব আমি আই ক্যানট ইউজ ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দুটোই রিয়াকশন করছে। আমার কি দরকার? আমার এমন একটা অক্সিডাইজিং এজেন্ট দরকার, আই রিকোয়ার এমন একটা অক্সিডাইজিং এজেন্ট দরকার যেটা ইজ গোয়িং টু অক্সিডাইজ দিস বাট উইল বি হ্যাভিং নো রিয়াকশনস উইথ or no oxidizing ability on ketone. তাহলে আমি কেন স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করছি না সেটা তোদেরকে বললাম, আর কি ধরনের অক্সিডাইজিং এজেন্ট আমার রিকোয়ারমেন্ট সেটা তোদেরকে বললাম। আমার কি ধরনের অক্সিডাইজিং এজেন্ট দরকার না, আই ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ অ্যান অক্সিডাইজিং এজেন্ট which is capable of oxidizing aldehydes but will have no effect whatsoever on the ketone. স্ট্রং নিলে দুজনেই রিঅ্যাক্ট করবে, অ্যালডিহাইড তো অ্যাসিড হয়ে গেল কিন্তু কিটোনটাও ওর পাল্লায় পড়ে ডিস্ট্রাকটিভলি অক্সিডাইজড হয়ে গেল ইনটু টু অ্যাসিডস, ছোট ছোট অ্যাসিডসে ভেঙে গেল, ঠিক আছে। অতএব উই রিকোয়ার রিএজেন্ট which is appropriate, আর সেই তিনটে রিএজেন্ট হচ্ছে আমার, একটা হচ্ছে অ্যাসিডিফাইড, এই তিনটে রিএজেন্ট হচ্ছে আমার, তিনটে রিএজেন্ট হলো আমার অ্যাসিডিফাইড K2Cr2O7, 2 নম্বর হচ্ছে টোলেন্স রিএজেন্ট, আর 3 নম্বর হচ্ছে ফেলিংস রিএজেন্ট। এই তিনটেকে নিয়ে আজকে আমাদের বেশিরভাগ সময়টাই চলে যাবে, না অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি উই হ্যাভ স্পেন্ড অ্যারাউন্ড half an hour to 20-30 minutes on this, বাকিটাও এর মধ্যেই চলে যাবে। চল, এগুলো কিন্তু পরীক্ষার পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট, ইউ ক্যান সার্টেনলি এক্সপেক্ট কোশ্চেন ফ্রম দিস, সার্টেনলি উইদাউট এনি ফেল। মানে অ্যালডিহাইড কিটোনের টেস্ট ছাড়া কোনো কোশ্চেন পেপার হয়েছে আজ অব্দি আমি কোনোদিন দেখিনি, রাইট ফ্রম ইয়োর বোর্ডস টু এনি লেভেল অফ এক্সামিনেশন। অত ঠান্ডা মাথায় বুঝ, অতএব আমরা কি করবো না, আমরা ঠান্ডা মাথায় বুঝবো। কি ঠান্ডা মাথায় বুঝবো না, ঘন্টা বুঝবো। হোয়াট ইজ দ্যাট ঘন্টা? না ঘন্টা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা হাফ রিঅ্যাকশন বার করব ফর অক্সিডেশন অফ অ্যালডিহাইড, ঠিক আছে। আগে হাফ রিঅ্যাকশনটা বার করে নিই, তারপরে মানে রিডক্স রিঅ্যাকশনস, তো তার মানে আমার অক্সিডাইজিং এজেন্টটা রিডিউসড হবে, তার সাথে এবার ইকুয়েশনসটা ব্যালেন্স করে আমি যেটা পাবো দ্যাট ইজ সেটাই আমার ফাইনাল কাল দেখা যাবে, সেটাই টেস্টটা দেবে। টেস্টটা মানে কালার চেঞ্জ হবে আর কিছুই হবে। চল, আমার কি আছে না, আমার আছে আর সি ডাবল বন্ড ও এইচ থেকে আমার কি তৈরি হচ্ছে না, আর সি ডাবল বন্ড ও এইচ তৈরি হচ্ছে। অক্সিডেশন নাম্বারটা বার করি। এর আগে আমি এটা দেখছি, অক্সিডেশন নাম্বারটা পরে বার করি। আচ্ছা, এটা বারও করতে পারিস, কিছুই নয়। এটা হচ্ছে আমার +2 অক্সিডেশন স্টেট, কারণ সিএইচটাকে আমি ডাইপোলার নন পোলার ধরি, অথবা +2, আর এটা হয়ে যাবে আমার +3, অথবা আমার অক্সিডাইজড হচ্ছে, ঠিক আছে, দরকার নেই। তবু বলে দিলাম এটা অক্সিডাইজড হচ্ছে, তার প্রমাণটা তোদেরকে দেখিয়ে দিই। একটা +2 স্টেট থেকে +3 মানে অক্সিডেশন নাম্বার বাড়ছে, মানে অক্সিডাইজড হচ্ছে। আমরা কি দিয়ে ব্যালেন্স করি না, আমরা এই হাফ রিঅ্যাকশনস যখনই বলছি আমরা আয়ন ইলেকট্রন দিয়ে ব্যবস্থা করি, আয়ন ইলেকট্রন দিয়ে আমরা এটাকে ব্যালেন্স করার চেষ্টা করি, ঠিক আছে। হাফ রিঅ্যাকশনস কিন্তু তোর দিয়ে করা যায় না, ব্যালেন্স করা যায় না, তোর ওই রিডক্স মেথড দিয়ে, মানে তোর ওই অক্সিডেশন নাম্বার দিয়ে করা যায় না, হাফ রিঅ্যাকশনস করা যায় না, আধ খাপচা, ঠিক আছে। চল, আমার কি আছে দেখ, এখানে একটা আর
একটা আর একটা আর, একটা এইচ একটা এইচ, অক্সিজেন একটা, অক্সিজেন দুটো। ঠিক আছে, আচ্ছা আমাদের এবার অ্যাসিড মিডিয়ামে আমরা রিয়াকশনটা করি, তারপর আমরা বেসিক মিডিয়ামে অ্যাসিড মিডিয়ামে। অ্যাসিড মিডিয়ামে যখন করব তখন আমার রিয়াকশনটা কি দাঁড়াবে, RCHO থেকে RCOOH। আমার এই দিকে একটা এক্সট্রা অক্সিজেন আছে, রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে কম অক্সিজেন আছে। অ্যাসিড মিডিয়াম নিয়ে অ্যাড করে দেয় একটা ওয়াটার মলিকুল। যেহেতু একটা ওয়াটার মলিকুল করলি, দেখ এখানে আমার 3টে হাইড্রোজেন আছে, এখানে আমার একটা হাইড্রোজেন আছে, অ্যাসিড মিডিয়াম আছে, নিয়ে আমরা অ্যাড করি রিডক্স রিঅ্যাকশনে যা করেছিলাম, দুটো হাইড্রোজেন প্লাস অ্যাড করে দিই। তারপরে আমার তো অ্যাটম ব্যালেন্স হয়ে গেল। এবার চার্জ ব্যালেন্স করতে হবে, এই দুটোই নিউট্রাল, এখানে আছে তোর বেসিক্যালি দুটো প্লাস চার্জ, নিউট্রাল করার জন্য আমি দুটো ইলেকট্রন। এটাই হচ্ছে আমার হাফ রিঅ্যাকশন অফ অ্যালডিহাইড অক্সিডেশন ইন অ্যাসিডিক মিডিয়াম। পরিষ্কার আর্য আলালিকা? হ্যাঁ স্যার। আলালিকা, আলালিকা ঠিক আছে, অ্যাসিড মিডিয়ামে হয়ে গেল। তুই শুয়ে শুয়ে পড়ছিস নাকি রে? উল্টাতে সময় লাগে না গো, না না একদম আচ্ছা না। আচ্ছা, একটু মিষ্টি করে বল না। ঠিক আছে কর। না 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 ঠিক না আছে, না। ঠিক আছে, খুব মিষ্টি হয়েছে, চুপ কর। চ চ ঠিক আছে। RCOH, তোকে তোর আন্টি বলে তুই খুব মিষ্টি মেয়ে, তোর কথাগুলো শুনে তো এখন তো এটা লাগায়, এখন শুনতে পারে না, আগে শুনতো না। ঠিক আছে চল, আমার মেয়েরা তো গল্প শোনার জন্য তো বসে থাকতো চুপচাপ, লুকিয়ে মাঝে মাঝে পেছনে দাঁড়িয়ে থাকতো, এখন আর শোনে না, এখন তো শুনতে পারে না, কিছু নেই। এই হলো, ঠিক আছে অ্যাসিড মিডিয়াম। আচ্ছা এবার বেসিক মিডিয়ামে করিস। এবার আমরা বেসিক মিডিয়ামে করি। বেসিক মিডিয়াম করি মানে আমি একটা কাজ করি, আমি কালারটা চেঞ্জ করি। বেসিক মিডিয়ামে করি। বেসিক মিডিয়ামে আমার কি হচ্ছে, RCHO থেকে আমার আবার চলে আসছে RCOH। ঠিক আছে, আচ্ছা বেসিক মিডিয়াম আমার আবার কোন দিকে, ডান দিকে অক্সিজেন বেশি আছে, এই দিকে কম আছে, অতএব নিয়ে একটা OH মাইনাস অ্যাড করে দেব। আচ্ছা বেসিক মিডিয়াম মানে কিন্তু আমার এই হাইড্রোজেনটা থাকবে না। বেসিক মিডিয়াম মানে কি, তুই একটা অ্যাসিডকে, একটা অ্যাসিড আর বেস তো রিঅ্যাকশন করে না, ধরো তুই এখানে RCOH আছে, তার সাথে তুই যদি একটা বেসিক মিডিয়াম দিস, তাহলে তো এই এইচটা তো এর সাথে রিঅ্যাক্ট করে যাবে, মানে আমার দাঁড়াবে RCO মাইনাস, তাই না? অথবা এখানে RCOO মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে আমার কতগুলো অক্সিজেন আছে দেখ, একটা, এটা ছেড়ে দেখো, এটা এখন ছেড়ে দেখ, ক্যালকুলেশনটা করে দিই, এটাকে ছেড়ে দিই। এখানে আমার দেখ, এখানে আমার কি আছে, এখানে আমার একটা আর, একটা সি, এখানে একটা অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, তাই তো? তার মানে এখানে আমি OH মাইনাস অ্যাড করি, OH মাইনাস অ্যাড করে ফেললাম। ঠিক আছে, OH মাইনাস অ্যাড করার পরে এবার আমাকে হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। তো হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য আমরা কি করি না, হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য আমাদের সেই চার্ট, বিখ্যাত চার্ট, এই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এখানে আমি হাইড্রোজেন ব্যালেন্স করছি, আমার লেফট হ্যান্ড সাইডে আছে দুটো হাইড্রোজেন, লেফট হ্যান্ড সাইডে আছে 0 হাইড্রোজেন, অথবা এইখানে আমি H2O অ্যাড করব, এখানে আমি OH মাইনাস অ্যাড করব। ঠিক আছে, ভালো কথা, H2 অ্যাড করো। আমি যখন একটা H2O কাট করছি, তখন এখানে হাইড্রোজেন হলো দুটো, OH থেকে একটা হাইড্রোজেন, 2 প্লাস 1 3 হয়ে গেল, দুটো হাইড্রোজেন অ্যাড করলাম, এখানে হয়ে গেল 4টে, এটা 2 প্লাস 1 হয়ে গেল, তো তোমার এটা 3 হয়ে গেল। তার মানে এখানে কি অ্যাড করছিস, আর একটা OH, 4 হয়ে গেল। তার মানে আমাকে কি করতে হচ্ছে, আমাকে রাইট হ্যান্ড সাইডে টুয়াইস H2O করতে হচ্ছে, আর লেফট হ্যান্ড সাইডে প্লাস 2OH মাইনাস করতে হচ্ছে। মানে আমার কি দাঁড়ালো, RCHO প্লাস 3OH মাইনাস is equal to RCOO minus plus twice H2। এবার আমাকে চার্জ ব্যালেন্স করতে হবে, এখানে আমার 3টে নেগেটিভ আছে, এখানে আমার একটা নেগেটিভ আছে, অতএব প্লাস 2। তো এইটা হচ্ছে আমার হাফ ব্যালেন্সড ইকুয়েশন অফ অ্যাসিড অফ অ্যালডিহাইড অক্সিডেশন ইন বেসিক মিডিয়াম। আর আগেরটা কি দাঁড়িয়েছিল, আগেরটা দাঁড়িয়েছিল অ্যাসিডিক মিডিয়াম। এই ইকুয়েশনটা দাঁড়িয়েছিল আমার অ্যাসিডিক। হয়েছে, ডান। দেখো তোমরা বললে, তারপর আমি এগোবো।
হ্যাঁ স্যার ঠিক আছে। আলালিকা ঠিক আছে বাবু? আলালিকা, উনি উঠিবেন বিছানা থেকে। আলালিকা, হ্যাঁ। আলালিকা, এত সময় হ্যালো। লাগে কেন তো? হ্যাঁ, তো এত সময় লাগে কেন? না, মিকটা অন হয় না। এক্ষুনি মিক অন করতে গিয়ে কি না কি অন হয়ে যাচ্ছিল। ওই যে লিখে না ওই এর উপরে দাঁড়া, তোমাকে দেখাই। দেখ, ওই যে দেখাবি? ড্রয়িং এর অন হয়ে গেছিল। ড্রয়িং অন হয়ে গেছিল মাইক্রোফোন অন করতে গিয়ে। গুড গুড। কোথায় গেলি তুই? আছিস না চলে গেছিস? আমি আছি আছি। ঠিক আছে, চল। আমার তাহলে এই জিনিসটা হয়ে গেল, ঠিক আছে? ভেরি গুড। এবার চলে আসি আমার রিয়াকশনস গুলো। এবার আমরা চলে আসি রিয়াকশনস গুলো। পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা চলে আসি পটাশিয়াম ডাইক্রোমেট রিয়াকশন। পটাশিয়াম ডাইক্রোমেট টেস্ট। কি টেস্টটা আমার? টেস্টটা হচ্ছে আমার এই আমার টেস্ট টিউব আছে, ঠিক আছে? এই টেস্ট টিউবের মধ্যে আমার এখানে ধর এখানে আমার রয়েছে তোর এখানে আমার রয়েছে K2Cr2O7, K2Cr2O7 রয়েছে, ডাইক্রোমেট রয়েছে। আর উপর থেকে একটা টেস্ট টিউবের মধ্যে থেকে আমি একটু একটু করে লিকুইড দিচ্ছি, ঠিক আছে? বা উল্টোটাও করতে পারিস। এখানে এখানে K2Cr2O7 নে, আর এখানে আমার রয়েছে অ্যালডিহাইড বা কিটোন। এখানে আমার রয়েছে অ্যালডিহাইড বা কিটোন, জানি না কি আছে সেটাই আমাকে বার করতে হবে। এখানে আমার রয়েছে অ্যালডিহাইড বা কিটোন, কিটোন কিছু একটা আছে, কি আছে জানি না, সেটাই বার করবো। চল। আচ্ছা, K2Cr2O7 কি করছে? K2Cr2O7 এর কালারটা হচ্ছে এসেনশিয়ালি K2Cr2O7 এর কালারটা হচ্ছে এসেনশিয়ালি আমরা জানি এর কালারটা হচ্ছে অরেঞ্জ। দেখেছিস নিশ্চয়ই হবে, এর কালারটা হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? এর কালার কি না, এর কালার হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? এই কালারটা কিসের জন্য দেয় না, কালারটা দিচ্ছে এসেনশিয়ালি তোর Cr2O7 এর জন্য। এই কালারটা দিচ্ছে এসেনশিয়ালি Cr2O7-2 এর জন্য। আচ্ছা, আর এই যখন তো রিডিউসড হয়ে যাবে, মানে তো Cr+3 হয়ে যাবে, তো Cr6 থেকে Cr+3 হয়ে যাবে, মানে Cr+3 যদি হয়ে যায়, তাহলে এর কালারটা হচ্ছে তো গ্রিন, এর কালারটা হচ্ছে তো গ্রিন, ঠিক আছে? এর কালারটা হচ্ছে তো নেই, গ্রিন কালার নেই, এর কালারটা হয়ে যাচ্ছে গ্রিন। তার মানে আমার অরেঞ্জ থেকে গ্রিনে ট্রান্সফার করবে যদি এটা রিডিউসড হয়, ইফ ইট ইজ রিডিউসড। তো অ্যালডিহাইড তো অক্সিডাইজড, অ্যালডিহাইড অক্সিডাইজড হয় মানে সে ইলেকট্রন ছাড়ে, অ্যালডিহাইড অক্সিডাইজড হয় মানে সে ইলেকট্রন ছাড়ে। এই যে অ্যালডিহাইড অক্সিডাইজড হচ্ছে, কি ছাড়লো? আমার ইলেকট্রন ছাড়লো। অ্যালডিহাইড অক্সিডেন্ট হচ্ছে বেসিক মিডিয়াম, ইলেকট্রন ছাড়লো। তাহলে একজন কেউ ইলেকট্রন ছাড়লেই তবে তো আরেকজন ইলেকট্রন নিয়ে রিডিউস হতে পারে। কিটোন তো অক্সিডাইজড হয় না, অতএব ইলেকট্রন ছাড়ে না, অতএব ডাইক্রোমেটের রিডিউস হওয়ার কোনো জায়গাই নেই। তুই কিছু দিলে আমি তো কিছু নেবো, যদি কিছুই না দিস তাহলে আমি কি করে কি নেবো, সেই ধরনের গল্প। তাহলে দেখ আমার এখানে কি হচ্ছে, গল্পটা ভেরি সিম্পল। তাহলে অ্যালডিহাইডের জন্য আমার কালারটা কি চেঞ্জ হবে? ফ্রম অরেঞ্জ টু গ্রিন, ঠিক আছে? মানে এইখান থেকে তোর কি কালার ছিল, তুই এখানে অরেঞ্জ, এখানে তো অরেঞ্জ কালার ছিল, তোর এইটার মধ্যে তো অরেঞ্জ কালার ছিল, K2Cr2O7 দিচ্ছিস, যেই মুহূর্তে এখানে একটা, এটা তো কালারলেস হয়, যেই মুহূর্তে একটা টপ ফোটা ফেললি, ইনিশিয়ালি কি দেখবি, যেখানে ফোটাটা পড়লো সেখানে একটা গ্রিন স্পট এসে গেল, মানে দিস ইজ অ্যালডিহাইড। আর যদি কিছু না হয়, দ্যাট ইজ কিটোন। তোকে বলে দিয়েছে আইদার অ্যালডিহাইড আর কিটোন আছে, অন্য কিছু কথা বলেনি, আইদার অ্যালডিহাইড আর কিটোন, তখনই তুই টেস্টটা করতে হবে, ঠিক আছে? এবার রিঅ্যাকশনসটা দেখিছ, ক্রোমিয়ামের রিঅ্যাকশনসটা কি দেখি। ক্রোমিয়ামের রিঅ্যাকশনসটা হয় তোর এসেনশিয়ালি, তো রিঅ্যাকশনসটা এরকম হয়, রিঅ্যাকশনসটা এরকম হয়, Cr2O7-2 সাথে তোর হয়ে যাচ্ছে Cr+3,
তোরা নিশ্চয়ই এটাকে ব্যালেন্স করতে পারবি। আমি জাস্ট ব্যালেন্স ইকুয়েশনসটা লিখে দিচ্ছি রিডক্স রিঅ্যাকশনস থেকে 14H প্লাস 6E, আর এটা হয়ে গেল তো 7H2। এটা হচ্ছে ক্রোমিয়ামের জন্য হাফ রিঅ্যাকশন। আর অন্য হাফ রিঅ্যাকশন আমার মনেই আছে কি হয়েছিল আমার, RCHO সাথে অ্যাসিডিক মিডিয়াম। আমার কি কেন অ্যাসিড না, এটা হচ্ছে আমি অ্যাসিডিক মিডিয়াম নিয়েছি, লিখেছিলাম না পটাশিয়াম ডাইক্রোমেট মিডিয়াম ইন অ্যাসিডিক মিডিয়াম, কোথাটা লিখেছিলাম না, এই যে অ্যাসিডিফাইড K2Cr27 অ্যাসিড মিডিয়াম ছিল। অর্থাৎ অ্যাসিড মিডিয়ামে আমার কি রিঅ্যাকশন হয়, অ্যাসিড মিডিয়ামের রিঅ্যাকশন হয় প্লাস H2O is equal to RCOH plus 7H2 plus 2H plus 2 electron। এটা আগেই তো লিখলাম আমি, এই যে আগে ইকুয়েশন লিখলাম না, এই যে অ্যাসিড মিডিয়াম এই রিঅ্যাকশনটা RCHO plus H2 RCOH plus 2H plus 2, ওই রিঅ্যাকশনটাই লিখি। এবার এই দুটো হাফ রিঅ্যাকশনস কে তোরা করতে পারবি না, এখানে 6টা ইলেকট্রন আছে, এটা 2টো ইলেকট্রন আছে, অথবা এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, নিয়ে তারপর কাটাকুটি করে ওভারঅল রিঅ্যাকশনসটা লিখে দাও। ওভারঅল রিঅ্যাকশনসটা আমি তোদের জন্য লিখে দিচ্ছি। ওভারঅল রিঅ্যাকশনসটা কি দাঁড়াচ্ছে, ওভারঅল রিঅ্যাকশনসটা আমার দাঁড়াচ্ছে ওভারঅল রিঅ্যাকশন আমার কি দাঁড়াচ্ছে না 3RCHO plus Cr2O7 minus 2 plus 8H plus gives rise to 3RCOH plus 2Cr plus 3 plus 4H2. OH2O. This is the reaction. তাহলে আমার এই যে অরেঞ্জটা কিসের জন্য হচ্ছে, অরেঞ্জ কালারটা কিসের জন্য হচ্ছে, ইনিশিয়ালি আমার অরেঞ্জ কালারটা ছিল তোর এইটার জন্য আমার অরেঞ্জ কালার ছিল, এইটার জন্য আমার অরেঞ্জ কালার ছিল। আমার গ্রিন কালারটা কিসের জন্য, ক্রোমিয়াম প্লাস 3 এর জন্য, আবার সে একই গল্প বলছি, এই যে প্লাস 3 এটার জন্য ক্রোমিয়াম প্লাস 3। অতএব যখনই অরেঞ্জ থেকে গ্রিন হচ্ছে তখনই আমি বুঝতে পারবো যে না, আমাকে যেটা দেওয়া হয়েছিল সেটা অ্যালডিহাইডই ছিল। আর যদি কোনো কালার চেঞ্জ না হয় তাহলে আমি বুঝতে পারবো ওটা গ্রিন, ওটা কি হচ্ছে। পরিষ্কার নাকি না? একদম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার এসেনশিয়ালি, আমি প্রথমে কি করলাম না, আমি প্রথমে তোদেরকে পটাশিয়াম ডাইক্রোমেট টেস্টটা দিয়েছি। এটা হচ্ছে 1 নম্বর টেস্ট, পরীক্ষার দিক থেকে ভীষণ 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 ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এবার 2 নম্বর, এখান থেকে বেশি প্রশ্ন আমি দেখিনি, প্রশ্ন আমি দেখেছি এই জায়গাগুলো। টলারেন্স টেস্ট তো মানে পরের দিন তো মারাত্মক জিনিস হবে, এই টলারেন্স রিজনটাই লাগে। টলারেন্স টেস্ট, ঠিক আছে। আচ্ছা, টলারেন্স টেস্টে কি হয়, সে একই গল্প। টলারেন্স টেস্টে সে আমার একই গল্প, এই গল্পটাই টলারেন্স টেস্টে আমার একই গল্প। এই যে আমার অ্যালডিহাইড আছে, কিটোন আছে, আমি জানি না, উপর থেকে আমি টলারেন্স রিএজেন্টটা দিচ্ছি, কালার চেঞ্জটা কি হবে তার উপর ডিপেন্ড করবে। যদি অ্যালডিহাইড আর কালার চেঞ্জ করবে, যদি কিটোন হয় কালার চেঞ্জ করবে। মানে সোজা কথা, whether it is potassium dichromate, whether it is tolerance reagent or whether it is Fellings reagent, এরা সবাই কিন্তু অক্সিডাইজিং এজেন্ট। They oxidizes a aldehyde into acids. They have got no effect on ketones. অর্থাৎ কালার চেঞ্জ হওয়া মানে আমি জানবো যে আমার কিন্তু অ্যালডিহাইড রয়েছে, আর কোনো কালার চেঞ্জ না হওয়া মানে আমি জানবো কিটোন রয়েছে। এই তো গল্প, কিছুই নেই। চল কয়েকটা বলি। টলারেন্স টেস্ট, প্রথমে তোকে জানতে হবে টলারেন্স রিএজেন্ট কাকে বলে। প্রথমেই তোকে জানতে হবে হোয়াট ইজ টলারেন্স রিএজেন্ট। তো প্রথমে আমরা টলারেন্স রিএজেন্টটাকে দেখি। টলারেন্স রিএজেন্ট, এই টলারেন্টটা কোত্থেকে এলো না, এটা একটা স্টুপিড লোক ছিল, এটা আবিষ্কার করেছিল বলে তোদেরকে এখন পড়তে হচ্ছে। এই যদি আবিষ্কার না করতো তোদেরকে পড়তে হতো। চল, টলারেন্স রিএজেন্টটা বার করার জন্য আমার 2 স্টেপস, ঠিক আছে। আমার 2টো স্টেপ রয়েছে টলারেন্স রিএজেন্ট বার করার জন্য। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমি সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেটের সাথে আমি NS সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি।
তাহলে দেখা যায় যে আমার সিলভার অক্সাইড তৈরি হয় উইথ ডিফারেন্ট হাইড্রেটেড ওয়াটার হাইড্রেশন, মানে XH2O করলাম, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এর তৈরি হলো Ag2O, তৈরি হলো XH2O তৈরি। প্লাস আবার কি তৈরি হবে, প্লাস ন্যাচারালি NaNO3, আর প্লাস আমার যেটা তৈরি হয় সেটা হচ্ছে ওয়াটার, প্লাস ওয়াটার, ব্যালেন্স করিনি কিন্তু, প্লাস ওয়াটার। ঠিক আছে, আচ্ছা এই Ag2H যেটা তৈরি হলো এটার সাথে আমি কি করব না, এটা হচ্ছে বেসিক্যালি আমার কি দাঁড়ায় না, এটা হচ্ছে তোর বেসিক্যালি একটা প্রেসিপিটেট করে যায়, এটা কিন্তু একটা প্রেসিপিটেট করে যায়, দিস ইজ আ প্রেসিপিটেট করে যায়। এবার এই প্রেসিপিটটাকে কালেক্ট করে, এই প্রেসিপিটেটটাকে কালেক্ট করলি মানে এখানে রিঅ্যাকশন থেকে Ag2O করবে, Ag2O রাখা, Ag2O এর সাথে, ঠিক আছে XH2O কর, এর সাথে যখন তুই অ্যামোনিয়াম সলিউশন দিচ্ছিস, প্লাস অ্যামোনিয়া দিচ্ছিস, অ্যামোনিয়া অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া দিচ্ছিস, ঠিক আছে, তখন কি হচ্ছে না, তো এই ধরনের একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে AgNH3O2 প্লাস OH মাইনাস, এই কমপ্লেক্সটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন দেখ NH3টা হচ্ছে আমার নিউট্রাল মলিকিউল, এটা হচ্ছে নিউট্রাল, এর ওভারঅল চার্জ হচ্ছে প্লাস, তার মানে আমার সিলভারের অক্সিডেশন স্টেট হচ্ছে, সিলভারের অক্সিডেশন স্টেট হচ্ছে +1। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সিলভারের অক্সিডেশন স্টেটটা হচ্ছে আমার +1। ঠিক আছে, ডান, এই অবধি হয়েছে। এই অবধি হয়েছে তোদের? হ্যাঁ স্যার। আলালিকা? ঠিক আছে, আচ্ছা রিডক্স রিঅ্যাকশন তো সিলভার প্লাস, এবার তাহলে আমার টলারেন্স ওটা কি হচ্ছে, ওটা অ্যাসিড, ওটা কি হচ্ছে, তো অ্যালডিহাইডটা অক্সিডাইজড হচ্ছে, কারণ সিলভার প্লাসকে রিডিউসড হতে হবে। চল আবার রিঅ্যাকশনটা লিখিছ, আবার আমাদের মেইন রিঅ্যাকশনটা লিখিছ। আচ্ছা এইটা কি মিডিয়াম, কি মিডিয়ামে হচ্ছে না, এটা তো অ্যালকালি মিডিয়াম, এই যে OH মাইনাসটা রয়েছে, অথবা এটা অ্যালকালি মিডিয়াম হবে। অ্যালকালি মিডিয়াম যখনই হবে তখন আমি কোন অ্যালকালি মিডিয়াম যখনই হবে, অ্যালকালি মিডিয়াম আমার যখনই হবে তখন আমি কোন রিঅ্যাকশনটা নেব, তখন আই হ্যাভ টু টেক দিস রিঅ্যাকশন। তখন আমাকে এই রিঅ্যাকশনটা নিতে হবে, এই যে সেকেন্ড রিঅ্যাকশনটা নিতে হবে, এই রিঅ্যাকশনটা নিতে হবে। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা লিখিছ, এই রিঅ্যাকশনটা লিখি, এই রিঅ্যাকশনটা লিখিছ, রিঅ্যাকশনটা আমার কি দাঁড়াচ্ছে, এই রিঅ্যাকশনটা আমি করিছ লিখিছ, লিখে যখন লিখবো তখন আমার কি দাঁড়াবে, তখন আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে RCHO, না আমি তো এইটা এখন খেলাম তো, একটা মাছ ছিল তো, মাছ খেয়েছি, RCHO, হ্যাঁ ঠিক আছে, RCHO প্লাস 3OH মাইনাস, RCHO 3OH মাইনাস is equal to RCOO minus plus twice H2O plus 2 electron। ঠিক আছে, এটা আগের থেকে নিয়ে এলাম। আর এইখানে যেটা ছিল, এখানে আমার কি ছিল না, এখানে আমার Ag প্লাস ছিল, Ag প্লাস কি করবে, একটা ইলেকট্রন নিয়ে আমার Ag দিয়ে দেবে, প্রেসিপিটেট করে যাবে। আচ্ছা এর কালারটা, সিলভারের কালারটা কি, সিলভারের কালারটা হচ্ছে আয়নার মতো, লাইক আ মিরর, মিরর। এবং তার মানে তুই যদি এখানে একটা টেস্ট টিউব নিস, এখানে টেস্ট টিউব নিয়ে যদি এর মধ্যে তোর অ্যালডিহাইডটা থাকে, এর মধ্যে যদি অ্যালডিহাইডটা থাকে, আর উপর থেকে যদি তুই টলারেন্স রিএজেন্ট দিস, টলারেন্স রিএজেন্ট মানে কোনটা, আমার টলারেন্স রিএজেন্ট মানে হচ্ছে এসেনশিয়ালি একটা অ্যালকালি মিডিয়ামে আমার টলারেন্স রিএজেন্ট হচ্ছে এইটা, দিস ইজ দ্য টলারেন্স রিএজেন্ট, এটা হচ্ছে আমার টলারেন্স রিএজেন্ট। তাহলে উপর থেকে যদি তুই টলারেন্স রিএজেন্টটাকে দিস, তাহলে কি দেখবি তুই, তাহলে তুই দেখবি এই চার পাশে তোর এরকম, এই চার পাশে এখানে এই টেস্ট টিউবের গায়ে, এই টেস্ট টিউবের গায়ে সিলভারের মধ্যে একটা আয়নার মতো একটা জিনিস ঝকঝক করছে, তুই ইচ্ছা করলে সেখানে তোর মুখও দেখতে পারিস।
ঠিক আছে, সেই সিলভার এই এই আয়নাটা কোত্থেকে আসছে না, আয়না ইজ বিকজ অফ দিস সিলভার, সিলভার যেটা ডিপোজিট হচ্ছে। তার মানে আমার সলিউশনটা কি থেকে কি করলো না, আমার সলিউশনটা ইনিশিয়ালি কি ছিল, যখন এই অ্যামোনিক্যাল সলিউশন ও সিলভার প্লাস নিয়েছিলিস তখন ছিল আমার কালারলেস, তখন আমার ছিল কালারলেস, তখন আমার সলিউশনটা ছিল কালারলেস। তার মানে কালারলেস থেকে কিসে মুভ করলো না, মিরর সিলভার কালার, কালার মানে প্রেসিপিটেট, সিলভার প্রেসিপিটেট করবে, ঠিক আছে। আর যেহেতু এটা আয়নার মতো জলজল করে মানে ইমেজ দেখা যায়, সেই জন্য এই টেস্টটাকেও আমরা বলি সিলভার মিরর টেস্ট, এটাকে আমরা বলি সিলভার মিরর টেস্ট। তাহলে অ্যালডিহাইড হলেই অক্সিডাইজড হচ্ছে, অত রিয়াকশন হবে, তুই সিলভার পাবি, আয়না পাবি, মিরর পাবি। তুই যদি কিটোন নিস রিয়াকশন হবে না, কিছুই পাবি না, যেমন ছিল তেমন। চট করে বলে দিলি 1 সেকেন্ডে ম্যাজিকের মতো, গন্ধ না শুকে কিছু না দেখে খালি যদি অন্ধ নাস, তাহলে চট করে বলে দিবি হ্যাঁ স্যার এর মধ্যে অ্যালডিহাইড আছে, ওটার মধ্যে কিটোন আছে, গল্প শেষ। ঠিক আছে, বোঝা গেল? আর যে বুঝে গেছে আলালিকা? হ্যাঁ বুঝেছি। এবার হ্যালো, চলে আসি আমাকে আমরা। কেউ আমাকে কেউ শুনতে কি? পাচ্ছে? হ্যাঁ দারুণ শুনতে পাচ্ছি, অসাধারণ, কোকিলের মতো গলা পাচ্ছি। চল এবারে দেখ, এবারে হচ্ছে তোর বেসিক্যালি ফেলিংস টেস্ট, ফেলিংস টেস্ট, FEHLING, ফেলিংস টেস্ট। আর এরই কাছাকাছি একটা টেস্ট রয়েছে which is not the same, কিন্তু প্রিন্সিপালটা এক, সেটা হচ্ছে বেনেডিক্ট সলিউশন, বেনেডিক্ট টেস্ট। একই গল্প, অ্যালডিহাইড অক্সিডাইজড হয়, কিটোনস হয় না, অক্সিডাইজ হলে কালার চেঞ্জ পাবো, দুটোতেই পাবো। খালি আমাকে কি তাহলে মনে রাখতে হচ্ছে, আমাকে মনে রাখতে হচ্ছে এই এজেন্টটা কি, মানে এই যে রিএজেন্টটা, এই রিএজেন্টের মধ্যে কি আছে, কিছুই নেই। এটা তোর কপার প্লাস 2 থেকে কপার প্লাস 1 যাবে। কপার প্লাস 2 কালারটা কি সবাই জানি, ব্লু। কপার সালফেট হয় না ব্লু, ব্লু ভিট্রাল, কপার সালফেট ব্লু হয়, আর কপার প্লাস হয় তো রেড, ব্রাইট রেড হয়। এর কালারটা হয়ে যায় তো ব্রাইট রেড, ঠিক আছে। রেড প্রেসিপিটেট করে যায়, রেড পিপিটি করেছে। যদি একটা রেড পিপিটি পাস জানবি তুই এটা এসেনশিয়ালি তোর অ্যালডিহাইড আছে, নাহলে কিটোন আছে। চল করে দেখি, একটু কফি দাও নাকি, চিনি দিও না আমাকে, সুগার ফ্রি দিও। রেড পিপিটি, ঠিক আছে, এটা একবার করে দেখি চল কি হচ্ছে। তাহলে আমার ফেলিংস রিএজেন্ট দেখি, লেটস টক অ্যাবাউট ফেলিংস রিএজেন্ট। ফেলিংস রিএজেন্ট, আচ্ছা ফেলিংস রিএজেন্টটা কি হচ্ছে, ফেলিংস রিএজেন্টটা হচ্ছে তো এসেনশিয়ালি আমি কিনি না, আমার এখানে দুটো সলিউশন থাকে, সলিউশন এ আর সলিউশন বি, দুটো মিলে আমার ফেলিংস রিএজেন্ট হবে। সলিউশন এ তে কি থাকে না, অ্যাকুয়াস সলিউশন অফ কপার সালফেট, ঠিক আছে, মানে কি কপার প্লাস 2 আছে। আর সলিউশন বি তে কি থাকবে না, সলিউশন বি তে থাকবে আমার অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এর একটা অল্টারনেটিভ রয়েছে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে হোয়াট ইজ রচেল সল্ট, এটাকে আমরা বলি রচেল সল্ট। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে হোয়াট ইজ রচেল সল্ট, রচেল সল্ট ইজ নাথিং বাট সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, ঠিক আছে। আমি যখন করব রিয়াকশনটা তখন এই সলিউশন এ প্লাস সলিউশন বি দিতে হবে ইমিডিয়েটলি। সলিউশন এ মেশালাম প্লাস সলিউশন বি মেশালাম, নিয়ে তারপর যে মিক্স করলাম, যে সলিউশনটাকে আমি পেলাম সেটাই হচ্ছে টলারেন্স রিয়েজেন্ট, সেটাই হচ্ছে তো ফেলিংস রিয়েজেন্ট।
সেটাই হচ্ছে তোর ফেলিক্স রিয়েজেন্ট। সেটাই হচ্ছে তোর ফেলিক্স রিয়েজেন্ট। এটাই হচ্ছে আমার ফেলিক্স রিয়েজেন্ট। বোঝা গেল ফেলিক্স রিয়েজেন্ট কাকে বলে? ফেলিক্স রিয়েজেন্ট হচ্ছে সলিউশন এ প্লাস সলিউশন বি। সলিউশন এটা কি? অ্যাকুয়াস সলিউশন অফ কপার সালফেট। আর সলিউশন বিটা কি? অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, যেটা আমার রটেল সালফেট। এবারে তো আমাকে আজ জিজ্ঞেস করবে যে স্যার খালি কপার সালফেট ব্যবহার করছি না কেন? কপার প্লাস 2 থেকে যদি কপার প্লাস 1 করি তাহলে কপার সল্টই তো খালি আমি কপার সালফেটই ব্যবহার করতাম, যে কোনো কপারের প্লাস 2 সল্ট ব্যবহার করলেই তো হতো না? হতো না, কারণ এই রিঅ্যাকশনসটা হয়, এই রিঅ্যাকশনসটা তো হয় এসেনশিয়ালি বেসিক। এই রিঅ্যাকশনসটা তো হয় বেসিক্যালি বেসিক। ঠিক আছে, বেসিক মিডিয়ামে যদি যখন রিঅ্যাকশনসটা করবি তখন কি হয়, তুই যদি কপার প্লাস 2 নিস আর তার সাথে যদি একটা হাইড্রক্সিল আয়ন দিস, তাহলে কিন্তু এটা কপার হাইড্রক্সাইড হয়ে প্রেসিপিটেট করে যায়। মানে কপার প্লাস 2 আয়নটা সিস্টেম থেকে বেরিয়ে চলে যায়। আর সিস্টেম থেকে যদি বেরিয়ে চলে যায় তাহলে আর কপার প্লাস 2 আয়নটা তো অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করতে পারবে না। তাহলে সিস্টেম থেকে বাইরে অন্য একটা ফেজে চলে গেছে, সেটা রিঅ্যাকশন করতে পারবে না। অর্থাৎ সেই জন্য I cannot use copper plus 2 directly in any form in a basic medium, কারণ copper plus 2 সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কপার হাইড্রোক্সাইড বানিয়ে দেয়, which is a precipitate, insoluble precipitate। অতএব ওটাকে আমি কিচ্ছু করতে পারবো, রিঅ্যাকশন করবে না অ্যালডিহাইডের সাথে, কারণ সিস্টেম থেকে বেরিয়ে চলে গেছে। অতএব যাতে ওটা প্রেসিপিটেট না করতে পারে সেই জন্য আমরা সোডিয়াম পটাশিয়াম টার্টারেট নিই। তো টার্টারিক অ্যাসিডের ফর্মুলাটা কি এখন? না, টার্টারিক অ্যাসিডের ফর্মুলাটা হচ্ছে আমার এসেনশিয়ালি সিম্পল স্ট্রাকচার। এই হচ্ছে আমার এরকম আমার দুটো থাকবে, ঠিক আছে? এখানে আমার COOH থাকবে, এখানে ছেড়ে দাও, যেটা খেতে চাইছে না ছেড়ে দাও। খারাপ নাকি? আজকে তো কিনলাম, আজকে তো কিনে নিয়ে এলাম। এটা কি পুরনো নাকি? আজকে না, এখান থেকে নিলাম তো। একটা পুরো পাকা দিয়েছিল, তুমি খেয়াল করোনি, নিজে দেখে। ছেড়ে দাও দিও না, খেতে না দিও না, খেতে না ছেড়ে দাও, ছেড়ে খেতে হবে না, ছেড়ে দাও। লিমিট থেকে নিয়ে নাও, বমি করে রাখতে পারবে না। ওটাই তোরটা কে নিল? কপারটাই খারাপ, তো কপারটাই খারাপ। আচ্ছা, সোডিয়াম পটাশিয়াম। আচ্ছা, তাহলে আমার টার্টারিক অ্যাসিডের ফর্মুলাটা কি? না, এখানে আমার H, এখানে আমার OH, এখানে আমার OH, এখানে আমার H। দিস ইজ টার্টারিক অ্যাসিড। এইটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, ঠিক আছে? আর এইখান থেকে যখন তুই হাইড্রোজেনটাকে রিপ্লেস করবি, তুই যখন যদি এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করলি, এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করলি, করে কি লাগাচ্ছিস? না, করে তুই লাগাচ্ছিস এসেনশিয়ালি এখানে COটা বাদ চলে গেল, CO। এখানে যদি তুই লাগাস, আচ্ছা আমাকে কি পড়াতে দেবে না তোমরা এখানে গল্প করবে? এখানে হচ্ছে সোডিয়াম আর এখানে হচ্ছে পটাশিয়াম। ছোট, আমি কিন্তু কাল থেকে ওখানে গিয়ে পড়াবো, আমি বলে দিলাম। ইফ ইউ গো অন ডিস্টার্বিং মি আউট হিয়ার। না, মা তো চিন্তা করছে। এইটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এর সাথে যখন তুই কপারটা দিবি, ঠিক আছে? কপারটাকে যখন দিবি, কপার প্লাস 2টাকে যখন দিবি, দেখ এখানে দুটো OH গ্রুপ হয়েছে, এটা এর সাথে কমপ্লেক্স ফর্ম করে, এটা একটা কমপ্লেক্স ফর্ম করে। কমপ্লেক্স ফর্ম করে আমার কিন্তু কপারটা প্লাস 2 স্টেট হিসেবেই থাকে এবং ইট ইজ সলিউবল, এই জন্য আমরা সোডিয়াম পটাশিয়াম টার্টারেট নিয়ে কাজ করি। কেন কাজ করি আবার সামারি করে দিই, যে আমার রিঅ্যাকশনসটা হয় এসেনশিয়ালি বেসিক মিডিয়াম। আমার রিঅ্যাকশনসটা কি মিডিয়ামে হয়? না, বেসিক মিডিয়ামে রিঅ্যাকশনসটা। বেসিক মিডিয়ামে কপার প্লাস 2 reacts with the hydroxide ion to give a precipitate of copper hydroxide। অতএব আমি সেটাকে নিয়ে কাজ করতে পারবো না, কারণ আমরা কপারটাকে প্লাস 2 স্টেটে চাই, সলিউশন স্টেটে চাই, যাতে করে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন হয়। অতএব আমরা কি করি, আমরা এই কপার প্লাস 2 আয়নটাকে রচেল সল্টের সাথে আমরা কমপ্লেক্স বানাই।
সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের সাথে কমপ্লেক্স হবে। এই সোডিয়াম পটাশিয়াম সল্টটা কেন নিলাম না, বেসিক্যালি যাতে ওয়াটার সলিউবল, ঠিক আছে, খালি কার্বক্সিলিক অ্যাসিড নিলে সলিউবল হবে না, সোডিয়াম পটাশিয়াম সল্ট নিলে ইমিডিয়েটলি সলিউবল হয়ে যায়, ঠিক আছে। তো আমরা সোডিয়াম পটাশিয়াম সল্টের সাথে কপারের একটা কমপ্লেক্স তৈরি করলাম, এন্ড দ্যাট ইজ সলিউবল, সেটা প্রেসিপিটেট বেসিক মিডিয়ামে পড়ে না, অর্থাৎ সেই জন্যই আমরা একটা কমপ্লেক্স নিয়ে কাজ করছি, সোডিয়াম সল্ট কমপ্লেক্স আর সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। তো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট নিয়ে যখন আমরা কাজ করব, কপার প্লাস 2 থাকবে, তখন সেটা ফেলিং সলিউশন। আর টার্টারিক অ্যাসিডের জায়গায় যদি আমি সিট্রেট আয়ন নিয়ে কাজ করি, তখন সেটা হয়ে যাবে বেনেডিক্ট টেস্ট, বেনেডিক্ট দিয়েছে, একই জিনিস। ওই কপার প্লাস 2টাই আমার আসল জিনিস, ওখানে যে আমার সিলভার প্লাসটাই আসল জিনিস ছিল, এখানে আমার কপার প্লাস 2টাই আসল জিনিস, দ্যাটস দ্য মেইন থিং। এবার আমি যদি টার্টারিক অ্যাসিড ব্যবহার করি, টার্টারেট ব্যবহার করি, তাহলে ইট ইজ ফেলিক্স। আমি যদি সিট্রিক অ্যাসিড ব্যবহার করি, সিট্রিক অ্যাসিডের ফর্মুলাটা কিরকম হবে, না সিট্রেট আয়নের ফর্মুলাটা কিরকম হবে, না সিট্রিক অ্যাসিডটা হচ্ছে একটু ঝামেলা, ঝামেলা মানে কিছুই না, একটা এক্সট্রা গ্রুপ পারবে। এই হচ্ছে আমার 3টে হয়ে গেল, 1টা 2টো 3টে, এখানে যেমন COH, এইদিকেও COH, আমার এইদিকে 2টো হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে COH, 3টে গ্রুপ থাকে, আর এইদিকে হচ্ছে OH। এটা হচ্ছে আমার সিট্রিক অ্যাসিড, ঠিক আছে। এই সিট্রিক অ্যাসিডের সাথে কপারটা আবার কমপ্লেক্স ফর্ম করে ওয়াটার সলিউবল থেকে যায় বেসিক মিডিয়ামে, আর ওই প্রেসিপিটেশন স্পিরিট করে। অতএব আমরা যখন সিট্রিক অ্যাসিড নেব, তখন আমার কপার সিট্রেট নেব। তার মানে আমি কি লিখতে পারি সামারিতে, আমি যদি কপার সিট্রেট নিই, মানে কপার সিট্রেট নিই, তাহলে আমার হয়ে গেল বেনেডিক্ট। আর আমি যদি কপার টার্টারেট নিই, তাহলে হয়ে গেল আমার ফেলিক্স। দুটো রিয়াকশনস কিন্তু এক, নামটা আলাদা। বেনেডিক্ট এটা বার করেছিল বলে বেনেডিক্ট, এটা ফেলিংস বার করেছিল বলে ফেলিংস। এটা যদি আর্য বার করতো তাহলে বলতো আর্টিক টেস্ট, আরিয়াটিক টেস্ট। আর এটা যদি আলোলিকা বার করতো তাহলে এর নাম হচ্ছে কোকিল টেস্ট, একই ব্যাপার, ঠিক আছে। যা এবার রিয়াকশনস গুলো করে দিই, রিয়াকশনস আর কিছু করার নেই, রিয়াকশন তো স্ট্রেট ফরওয়ার্ড। আমার আওয়াজ অত কোকিলের মতো নয় কিন্তু। তার মতো তাহলে তোর আওয়াজ ঠিক আছে, চল। আচ্ছা চল, আচ্ছা আচ্ছা, আমার কালারটা কি হচ্ছে তাহলে আবার বলে দিই, কালার চেঞ্জটা বলে দিই, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। কালার চেঞ্জটা কি হচ্ছে, কালার চেঞ্জটা হচ্ছে কপার প্লাস 2 স্টেটটা হচ্ছে তোর ব্লু, আর তোর কপার প্লাস 2 প্লাস 1 স্টেটটা যখন প্রেসিপিটেট করবে, প্রেসিপিটেট যখন করবে তখন হচ্ছে ব্রাইট রেড। তার মানে আমার কালারটা চেঞ্জ হচ্ছে ব্লু থেকে, আমার কালার চেঞ্জ হচ্ছে ব্লু থেকে কালার চেঞ্জ হচ্ছে রেড, ব্রাইট রেড। এই হচ্ছে আমার কালার চেঞ্জ, ঠিক আছে। চল এবার রিঅ্যাকশনস গুলো করে দিই, আর তো কিছু বোঝাবার নেই, সব হয়ে গেছে বোঝাবার। আচ্ছা কি হচ্ছে দেখ, আমার এই কপার সিট্রেট, কপার টার্টারেট এতগুলো লিখতে গেলে তো হাত ব্যথা হয়ে যাবে, তোরও হাত ব্যথা হয়ে যাবে, উল্টো পাল্টা কার্বন লাগিয়ে দিই, উল্টো পাল্টা জায়গায় OH লাগিয়ে দিবি, দরকার নেই। এটা লিখলেও কেউ কেটে দেয় না, ইউজুয়ালি কেউ কেটে দেয় না। এটা হচ্ছে এরকম কল কপার প্লাস 2, এখানে লিখে দে ইনকমপ্লেক্স। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যখন করবি এই দিন 15-20 পরে, তখন বুঝতে পারবি ইনকমপ্লেক্সটা কি বলে। কপার প্লাস 2 একটা কমপ্লেক্স ফর্মেশন করে, ঠিক আছে। এটার সাথে আমি কি করব না, এটার সাথে আমার যদি বেসিক মিডিয়ামের রিঅ্যাকশন হচ্ছে 2OH মাইনাস, তার সাথে দুটো ইলেকট্রন, এই রিঅ্যাকশনটা নিজেরা ব্যালেন্স করে নিবি, নিজেরাই পারবি এটা। তার সাথে দেবে CU2O প্লাস H2, এখানে বেসিক মিডিয়ামের রিঅ্যাকশন হচ্ছে, বেসিক মিডিয়ামের রিঅ্যাকশন হচ্ছে এই রিঅ্যাকশনের সাথে, ঠিক আছে। আর ওইটা তো সিম্পল আছে, ওটা তো একেবারেই জানিস তো না। আবার সে বেসিক মিডিয়ামের রিঅ্যাকশন লিখ RCHO প্লাস 3OH মাইনাস RCOH প্লাস H2O twice H2O প্লাস 2E। এই দুটোকে এবার তোরা ব্যালেন্স করিস, ব্যালেন্স করে আমার ওভারঅল রিঅ্যাকশনটা কি দাঁড়ালো, ওভারঅল রিঅ্যাকশনটা দাঁড়ালো ওভারঅল রিঅ্যাকশনটা দাঁড়ালো
দাঁড়ালো ওভারঅল রিঅ্যাকশনসটা? ওভারঅল রিঅ্যাকশনটা দাঁড়ালো RCHO প্লাস 2Cu প্লাস 2, ঠিক আছে, ইনকমপ্লেক্স, আর তার সাথে দাঁড়াচ্ছে প্লাস 5OH মাইনাস, gives rise to RCOO minus plus Cu2O plus H2O plus 3H2O। ঠিক আছে, তার মানে আমার কি হলো, আমার কালারটা আবার চেঞ্জ করে গেল ফ্রম ব্লু টু রেড। এটা হচ্ছে আমার both is the test both for Benedict as well as Felix, same reaction, জিনিসটা তো একই, same reaction for Benedict and Felix। বোঝা গেল? Yes or no? হ্যাঁ স্যার। Alika, yes or no? Kokil? Yes, no cooking. আচ্ছা, নো কোকিল, নো কোকিল, বোঝা গেল? চল, হ্যাঁ, তোর এবার একটা কাজ কর দেখি, একটু এনসিআরটি বইটা নিয়ে তো, একটু বসন্তি কাশি এনসিআরটি বইটা নিয়ে দেখতো মোটামুটি হয়েছে কিনা। ব্র্যাটিস টেস্টটা বাকি আছে, এক্ষুনি করে দিচ্ছি। ব্র্যাটিস টেস্টটা আমার কাছে এনসিআরটির বই নাই। কত ভালো, আজকের কাছে আছে। আচ্ছা, নেই তোর কাছে? হ্যাঁ স্যার আছে। দেখতে সমস্ত হয়ে গেছে কিনা, কার্ডিয়াক কিটন শেষ হয়ে গেছে কিনা দেখতে। একটা বাকি আছে, করে দিচ্ছি। বললে বসে দিচ্ছ তো তোমাকে বড় করে। 1 মাস আগে কি রে পাগল নাকি? 1 মাস আগে, 12 মাসে কদিন আগে বাবা কি করে যাচ্ছে? অর্জুন হয়েছে সব? স্যার এনসিআরটি তো আপনার ওই কি দুটো ছোট ছোট প্যারাগ্রাফ করে দিয়েছে, তো কিছুই নেই সেরকম। কোনটা, এই দুটো? হ্যাঁ, তুই কি বোর্ডের পরীক্ষা দিবি না জয়েন্টের পরীক্ষা দিবি? দুটোই দিতে হবে।
তা দুটো দিলে তো অন্যটা এটা লাগবে। হ্যাঁ, এনসিটি তে খালি একটা আপনার একটুখানি লিখে একটা রিয়াকশনটা দিয়ে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তো আপনি তো আমাকে জিজ্ঞেস করতেন যে স্যার কি করে হলো এটা বলুন। হ্যাঁ সেইটাই। তোকে নিয়েই তো প্রবলেম। হ্যাঁ আমি সেটা না, এটাই বলতে যে এইটুকু পড়ে তো খুব মুশকিল এরকম, মানে এখন ঠিক বুঝতে পেরেছি। এনসিআরটি বই পড়ে তো কিছু বোঝা যায় না, না সেটাই তো প্রবলেম। হ্যাঁ মানে এনসিইআরটি খালি টপিক গুলো কভার করে, বাকি আপনাকে সবাই নিজের থেকে আপনাকে ইয়ে করে করে পড়তে হয়, বুঝে বুঝে। আর ওই যে তোদের যে বইটা কিনতে বলেছিলাম, ওই বইটা ফিজিক্যাল আর ইনঅর্গানিকটা দুর্দর্শ আছে দেখবি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ওটা ওইটা দেখছি। ওটা ওটা এনসিআরটি টা দেখে মার্ক গুলো করে নিবি, করে ওই বই থেকে পড়বি। ফিজিক্যাল আর আচ্ছা। ইনঅর্গানিক করতে গেলে কিন্তু এনসিআরটি টা দেখবি, নিশ্চয়ই দেখবি। প্রত্যেকটা বইয়ে কিছু না কিছু আলাদা করে ইনফরমেশন থাকে, কিন্তু বোঝার পুরো ব্যাপারটা কিন্তু ওই বইয়ে চলে আসবে। হ্যাঁ বুঝতে পেরেছি। অর্গানিকে ওখানে অর্গানিকে অনেক কিছু রয়েছে, কিন্তু মেকানিজম গুলো তো কোথাও দেওয়া নেই, মেকানিজম তো কোনো বই পাওয়া যায় না ডিটেলসে। হ্যাঁ সেইটাই। চ আচ্ছা, তুই কি চুল কাটিস নি নাকি অনেকদিন? কি বলছেন স্যার? চুল লাস্ট কবে কেটেছিলিস? ওই 3 মাস আগে, 3-4 মাস আগে মাই চুলদাড়ি কেটে সব? দিয়েছিল বাড়িতে। হ্যাঁ আমিও কেটে নিয়েছি বাড়িতে। কি করেছি বলতো, আয়নার সামনে দাঁড়ালাম, যেখানে 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 চুলগুলো প্রবলেম করছে এরকম করে গোছা করে ধরলাম, কাটিং করে দিলাম। কোনো শেপ নেই, সাইজ নেই, কিচ্ছু নেই। এখানে পেছনে চুল বড়, সামনে চুল ছোট, এরকম অনেক কিছু আছে। না আমি মাঝখানে ভেবেছিলাম যে গরম লাগছিল তাই ট্রিমার নিয়ে কাটার চেষ্টা করেছিলাম, ট্রিমার নিয়ে আবার একটা সাইড একটু বেশি উড়িয়ে দিয়েছিলাম একদম, তারপরে মা আর ঠিকঠাক করে কেটে ট্রিমার নিয়ে দিয়েছে। কাটলে তো ছাল চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। না ওই একটা ট্রিমার ছিল সেইটা দিয়ে, না ওটা দিয়ে হচ্ছে আপনার ছাল চামড়া কিছু ওঠে না, ওটা দিয়ে আপনার ওই 1 সেন্টিমিটার এরকম থেকে যায়, মানে ওটা কি তো জিরি জিরি থেকে যায়। ওটা ইয়ে তো ইলেকট্রিকে চলে তো? না আপনার ব্যাটারিতে চলে, চার্জ দিতে হয়। যেটা দাড়ি কাটে যেটা বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ, যেটা দাড়ি কাটে, ঠিক ঠিক একদম। মানে ফিলিপসের? হ্যাঁ ফিলিপসের ফিলিপসের ফিলিপসের। ওটা ওটা শেভার তো? হ্যাঁ ওটাই তো, ওটা দিয়ে চেষ্টা করেছিলাম, ওটা বেশি উড়ে চলে গেছিল পুরো মানে এই সাইডটা একটু ন্যাড়া টাইপের হয়ে গেছিল, তো তো এখন অসুবিধা কি ঠিকঠাক আছে? হয়ে গেছে। তো তখন কেউ দেখছে হ্যাঁ না। ওই জন্য কোনো অসুবিধা ছিল না, না অসুবিধা ছিল না তো। না সেই জন্য তো আমাকেও কেউ দেখছে না, দেখে না, বুড়ো লোকদের তো কেউ দেখেই না। তারপর অসুস্থ বুড়ো লোক হ্যাঁ তো আর কেউই দেখে না। সেই জন্য আমি মনের আনন্দে একদিন আয়নার সামনে দাঁড়ালাম, একটা কাঁচি নিলাম, যেখানে পারলাম চালিয়ে দিলাম, হ্যাঁ যেখানে পারলাম চালিয়ে আচ্ছা। দিলাম। তোর কি বাকি হয়ে গেছে সব? দেখ দেখে নে। হ্যাঁ এইবার তো স্যার আপনার ইয়ে কার্বক্সিলিক অ্যাসিড আছে। না বাকি সব অ্যালডিহাইড কিটোন পুরো শেষ। হ্যাঁ অ্যালডিহাইড কিটোন তো ছোট ছিল। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড এর থেকে বড় বলতে চাইছেন? হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড এর থেকে বড় বলতে চাইছেন? কার্বন সাইজ তো একদিনে হয়ে যাবে, একদিন বা দুদিন লাগবে বলা যায়। তাহলে কোনটা বড় বলতে চাইছেন? অ্যালকোহল অ্যালকোহল ফেনল ওইটা? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। অ্যালকোহলটা একটু বড়, শেষে সব করে ফেলো, চিন্তা ব্যাপার নেই। কিন্তু আমরা কেমন এগোচ্ছি রে, ফাস্ট না স্লো? হ্যাঁ একদম ঠিকঠাক টাইম। কি করে বুঝলি? মনে তো হলো। মনে হলো। হ্যাঁ তোরা কি সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে গেলেই খুশি নাকি? হ্যাঁ তাহলে আগে আপনি এই একটুখানি যে আপনার এই কনসেপ্ট গুলো সেগুলো তো আপনি তাহলে রিভাইজ করাতে পারবেন, তবে পড়াবেন বলছিলেন। হ্যাঁ, আমি তো আগস্টের মধ্যে করে একদিন পড়াবো, একদিন পরীক্ষা নেবো। হ্যাঁ না পরীক্ষা নেবো না, একদিন পড়াবো, তারপর তোদেরকে কোশ্চেন হ্যাঁ পাঠিয়ে দেবো, তোরা আনসার গুলো দিবি, সেই আনসার গুলো নিয়ে একদিন ডিসকাস করবো, এই প্ল্যান। আচ্ছা আগস্ট থেকেই শুরু করবো, মানে এই জুলাই তো, আগস্ট শেষে মানে সেপ্টেম্বর প্রথম থেকেই শুরু করবো। আচ্ছা আচ্ছা আগস্টের মধ্যে যদি আমি মোটামুটি একটা দুটো চ্যাপ্টার পাচ্ছি, বাকি সবগুলো শেষ করে দিতে পারি, আমার অনেকটা কাজ এগিয়ে গেল। হ্যাঁ এবং সেপ্টেম্বরের মধ্যে শেষ করে দেবে, পুরো সিলেবাস শেষ। হুম। তো বন্ধুরা কোথায় কেমিস্ট্রি করছে? আমার সাথে তো খুব একটা কারোর যোগাযোগ নেই, ওই যাদের দুজনের যাদের আছে তারা এই একজন যেরকম একটা যাদবপুর ইউনিভার্সিটি তার কাছে পড়ছে।
আর তার আরেকজন হ্যাঁ কি কত বলছেন? রয়েছে? তার কত রয়েছে? তার ওই মনে হয় না, সে আসলে প্রথম দিকে কেমিস্ট্রিটা পড়েনি, তো ওই জন্য এখন তার ওই মানে 11 যেহেতু সে পড়েনি কেমিস্ট্রিটা, ওই জন্য তার এখন সে ও এখন ইয়ে করছে আপনার এই থার্মোডাইনামিক্স ওইসব করছে, এখন অর্গানিক্স শুরু করেনি। আমার 11টাই করছে, মানে 12টা বাজানো কেস নাকি? হ্যাঁ আসলে সে কেমিস্ট্রিটা 11-এ পড়েনি। আর অন্য বন্ধুটা সে তো আপনার আকাশে করছে। সে কিছু বুঝতে পারে আকাশে? তার অতটা অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, ওই জন্য সে বুঝতে পারলো কি পারলো না সে নিজেই ভালো করে জানে না। মানে তোর বন্ধুগুলো খুব ভালো ভালো তুই জোগাড় করেছিস, তাই তো? হ্যাঁ, সেই। আর অলিকা, তোর বন্ধু বান্ধবদের কি খবর রে? কোথায় পড়ছে ওরা? কোকিল নয়? মানে বন্ধু বান্ধবরা কোনো তো ওরকম চেনাশোনা কন্ট্যাক্টে নেই কেউ। ওর কেউই কন্ট্রাক্টে নেই? না মানে এক আধজন আছে, এমনি কথা হয়। একটা জিজ্ঞেস করিস নি কে কত পড়েছে না পড়েছে? কে কত পড়ছে, আমার যাই বন্ধুদের মানে আমার স্কুলে ফ্রেন্ডসরা আছে, তারা তো কাণ্ড কারখানা বাঁধিয়ে রাখে। তারা মানে শুধু মানে বায়োলজি মানে মানে জুলজি আর বোটানির ক্লাসটাই অ্যাটেন্ড করে বেশিরভাগ। অ্যাবসেন্ট করে? হ্যাঁ, আর সবগুলো অ্যাবসেন্ট করে দেয়। আমি বলছি তো আরে তোদের পেরেন্টস এর কাছে মেসেজ যাবে না? বলছে আমার আমার ফোনের নাম্বার, ওদের ফোনের নাম্বার দেওয়া আছে তাই জন্য কোনো টেনশন নেই। তুমি আমি এসে এসে পাগল হয়ে যাই ওদের কথা শুনে। বন্ধু বান্ধব গুলো সব জমানো বন্ধু বান্ধব। হ্যাঁ, ওই কথা জানো না, আমাদের যে টেস্ট মানে আকাশের টেস্ট হয়, গ্রুপ গ্রুপ কলে, মানে গ্রুপ কল কি বলে, মানে গ্রুপ ইয়ে কল হয় না, 5-6 জন মিলে একটা কলে, কনফারেন্স হুম, কল। হ্যাঁ, কনফারেন্স হুম। কলে কলে দিয়ে সব জিজ্ঞেস কি হয়েছে? কনফারেন্স কলটা যে আছে, কনফারেন্স কলে কথা বলছে, আর কনফারেন্স কলটা মানে এরকম সাইডে রেখে তুমি মানে মোবাইলে টেস্ট দিচ্ছ, মানে টেস্ট মানে হুম। আমাদের তো এমসিকিউ হয়, তো ওরকম টেস্ট দিচ্ছে। তো কনফারেন্স কলে পুরো খাতা বই দিয়ে সব খুলে বসে কনফারেন্স কলে সব বন্ধু বসে জিজ্ঞেস পড়তে করে সবাই অ্যান্সার দিচ্ছে, আর তাও আবার স্টেটাসে ওইগুলো পোস্ট করছে। দেখা যাচ্ছে কিরকম আধাটা আমাদের কনফারেন্স কল আছে আর আধাটা কিরকম ওরা টেস্ট দিচ্ছে। আমি হেসে হেসে পাগল হয়ে যাই ওদেরকে দেখে। পাগলই হয়ে গেলি হাসতে হাসতে, যা পাগল হোস না। হ্যাঁ, কোকিল নয়, পাগল হয়ে গেলে তো মুশকিল, কাক হয়ে যাবে। রাখি এটা, রেখে দাও না। চল শুরু করি, অনেক গল্প হয়েছে। দুটো জিনিস করাবো আজকে। ব্র্যাডিস টেস্ট, ব্র্যাডিস টেস্ট আজকে খালি টেস্ট। ব্র্যাডিস টেস্টটা আগে করানো হয়নি, করিয়ে দিচ্ছি। প্রথমে তোকে জানতে হবে ব্র্যাডিস রিয়েজেন্ট, ঠিক আছে? এটা বেসিক্যালি কি ডিটেক্ট করে না, এটা বেসিক্যালি ডিটেক্ট করে যে কার্বনিল গ্রুপ আছে কিনা, মানে ইট ডিটেক্টস ওয়েদার দেয়ার ইজ আ কার্বনিল গ্রুপ অর নট। এটাই ডিটেক্ট করে, ঠিক আছে? ডিটেক্টস মানে সোডিয়াম বাইসালফাইটের মতোই, বানান লিখছি কি আর, ডিটেক্টস, ডিটেক্ট কার্বনিল গ্রুপে ডিটেক্ট করে। আচ্ছা, আমার রিয়েজেন্টটা কোথায়, কি রিয়েজেন্টটা কি? রিয়েজেন্টটা হচ্ছে তো এসেনশিয়ালি 2,4 একটা সলিউশন অফ 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন in methanol and sulfuric acid, ঠিক আছে? এটা হচ্ছে আমার রিয়েজেন্ট, সলিউশন অফ 2,4-dinitrophenyl hydrogen in methanol and sulfuric acid। আচ্ছা বুঝলি, চুল কাটার যে এত আরাম আমি জানতাম না। আচ্ছা বিশাল আরাম, ক্যারাত করে কাটলাম, এক গাদা বেরিয়ে চলে এলো। সেইগুলোকে আবার তো প্লাস্টিকের মধ্যে জমালাম, দিয়ে 2 মেয়েকে দেখালাম। কিসের জন্য তোরা এদিক ওদিক এক গাদা টাকা খরচা করে কাটিস না, কি শুধু চুল কাটা হয়ে গেছে। এই চুলের সামনেটা বুঝতে পেরেছিস তো, চুলেরটা মাঝখান থেকে একটা টিকি বেরিয়ে গেছিল সামনে, মানে এরকম করে উঠে থাকতো মাঝখানে দুটো, এরকম করে দুটো চুলে এরকম করে দায়িত্ব, সেটাকে আবার তোর আন্টি এসে কাটলো।
গোফটাকে একদিন ঠিক করতে হবে, গোফটা তো উড়েই যাবে মনে হচ্ছে। হ্যাঁ, এত চুল কাটার যে আরাম সেটাই প্রথম বুঝলাম। কি গরম লাগছিল, অসুস্থ, গরম লাগছে না? আচ্ছা, কি বলছেন? গরম লাগছে না তোমার চুল নিয়ে? ছবি যেটা দেখলাম তোর প্রোফাইলে, না, হ্যাঁ গরম হ্যাঁ, লাগে? না ওটা অভ্যাস হয়ে গেছে, অত লাগে না। তুই তো চানও করিস না, কিছুই করিস না। করিস চান? না, এখন এখন চান করছি। এখন চান হ্যাঁ করছিস? পড়া চেঞ্জ নাকি? হ্যাঁ, শোনো, এখন আমি রোজ দিন চান করছি। দুবার করে চান করছি। তুই একটা কাজ কর, কালকে আয়নার সামনে দাঁড়া, বুঝলি আজ? আচ্ছা। একটা কাঁচি জোগাড় কর, বুঝতে পেরেছিস? হ্যাঁ, পুরো এদিক এদিক ওদিক কাঁচি চালিয়ে দে, দেখ না কি হয়, দারুণ মজা, খুব আনন্দ পাবি তুই। আনন্দ তো পাবে, কিন্তু পরে আর নিজেকে আয়নায় মুখে দেখতে পারবে কে না। দেখবে? এখন তো 2-3 মাস বেরোবে না, কে দেখবে ওকে? না, নিজেই আয়নায় দেখে কোথায় ভয় পেয়ে গেলে। আসবে না বসে তারপরে বসে, ওই জুমে আবার স্কুলে ভিডিও অন রাখতে বলে। তো রাখবি। তারপরে আমার বন্ধুগুলো এমন অবস্থা আছে, স্ক্রিনশট তুলে একাকার করে হ্যাঁ পোস্ট হ্যাঁ, করে একদম কালি গুচ্ছে একদম। ইয়ে করে দেবে। অসুবিধা কি আছে? তারপরে আমাদের বন্ধুরা হ্যাঁ, এরকম কি এরকমই বলবো। করে। You should know how একবার to যে make ভিডিও অন করেছি। humor of yourself. হ্যাঁ, তাহলে জীবনে অনেক প্রবলেম চলে যায়। নিজেকে নিজে যদি হাসতে পারি, সে থেকে বড় মজার জিনিস আর কিছু থাকতে পারে না। মানে আমরা নিজেকে তো খুব ইম্পর্টেন্ট ভাবি, মানে আমাদের ইগো সাংঘাতিক হয়। তো যখনই when you know how to laugh about yourself, তখনই মানে বোঝাচ্ছে তোর ইগোটা কমে যাচ্ছে, and then you suddenly become very very happy. তো জীবনের দুঃখটা চলে যায়, জীবনের দুঃখটা অর্ধেক চলে যাচ্ছে। অতএব তুই একদিন আয়নার সামনে দাঁড়া, আলোলিকা তোকেও বলছি, না না না, আমাকে না। বড় বিনুনিটাকে এরম করে মাথার সামনে ধর, ক্যাচাত করে কাট, দেখবি তোর বাবা মা তোকে আর তোর পড়াশোনার জন্য বকছে না, চুল কাটার জন্য বকছে, মানে পুরো কন্ডিশনটাই পাল্টে যাবে। অতএব তুই যদি টপিক ডিভিয়েট করতে চাস পড়াশোনা থেকে অন্য জায়গায়, চুলটা কেটে দেখতে পারিস। সাজেশন, মানে বিউটিফুল সাজেশন। আচ্ছা, ব্র্যাডিস রিয়েজেন্ট 2,4-dinitrophenyl হাইড্রাজিন। আচ্ছা, হাইড্রাজিন মানে কি? NH2 আমার হাইড্রাজিন না? এইভাবে লিখবো না। হাইড্রাজিনটা কি জিনিস ছিল আজ? হ্যাঁ স্যার, নিশ্চয়। তাই আপনার এই 2,4 এই আপনার ব্র্যাডিস রিলেটেড প্রচুর কোয়েশ্চেন আছে আপনার অ্যামোনিয়া ডেরিভেটিভস এমএসটি ওখানে আপনার এইটা ওই NH2 এর সাথে যে জিটা থাকে না, তাই ওখানে জি হিসেবে এটাকে ইউজ করে। কি জি? ওই আপনার NH2 এর সাথে যেরকম ডেরিভেটিভস আছে এরকম ওই হাইড্রোজিন হাইড্রোক্সিলামিন এরকম এখানে একটা কোয়েশ্চেন আছে। তুই পাচ্ছিস এমএসসি ওয়ানের প্রশ্নগুলো আমার পড়াবার পরে পাচ্ছিস? হ্যাঁ, কয়েকটা খুব শক্ত, কিন্তু ওই তারপর সলিউশনটা দেখে একটা আন্দাজ করতে হয়, তারপর আবার নিজে বুঝে বুঝে করি। এমএসসি ওয়ানের সলিউশন আছে নাকি? হ্যাঁ, এমএসটি এর সলিউশন আমার ফোনেই আছে। ওই আপনি এটা ডাউনলোড করে নেবেন। ওই একটা আপনার আছে, একটা অ্যাপ আছে ডাউট নাট বলে। ডিটেইল সলিউশন? হ্যাঁ, ওখানে আপনার প্রচন্ড ডিটেইল সলিউশন। ডাউট নাটে কি দেবো? ডাউট নাটে কিছু দেবেন না, ডাউট নাটে জাস্ট লিখে দেবেন আমি ক্লাস 12 এর, তো আপনাকে প্রত্যেকটা বইয়ের সলিউশন দিয়ে দেবে। সে আপনার হিমাংশু পান্ডে বলুন, MS চৌহান বলুন, সব ওখানে আপনার ভিডিও থ্রু দিয়ে এক একটা লাইন এক একটা কোয়েশ্চেন বোঝানো আছে ওখানে, প্রত্যেকটা কোয়েশ্চেন এক্সাম্পল সেখানে সবই বিনা পয়সায়? হ্যাঁ, বিনা পয়সা, ফ্রি পুরো। বাবা, দারুণ ব্যাপার তো রে। হ্যাঁ, আপনি ডাউনলোড করুন ডাউট নাট। ডাউট নাট অ্যাপে ডাউনলোড করতে হবে না কম্পিউটার থেকে দেখলেও চলবে? কম্পিউটার দিয়ে আমি তো কোনো চেষ্টা করিনি, আমার তো ফোনেই আছে। ওই ডাউট নাট একটা ডাউনলোড করে ওখানে আবার প্রত্যেকটা বই আপনার সব বই ওখানে আছে, সিঙ্গেজ ফিঙ্গেজ সব। সেনগেজে তো কোনো অসুবিধা নেই, সেনগেজে তো সবই সলিউশন দেওয়া আছে। আচ্ছা, সিঙ্গেজ সলিউশন সেনগেজে তো পুরো বইটাতেই তো, সেনগেজের বইগুলো দারুণ, কিন্তু বড় ডিটেলস আছে বাবা, অত পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে, একটা চ্যাপ্টার করতেই তো 2 মাস লেগে যাবে। বেস্ট সলিউশন কি বলতে? বেস্ট সলিউশন হচ্ছে যে তুই যে কোনো একটা চ্যাপ্টার খুললি, চ্যাপ্টার খোলার পরে ওদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য 10-12টা অঙ্ক করলি, দিয়ে তারপরে যেই কোশ্চেন গুলো দেখ, জয়েন্টের কোশ্চেন গুলো দেখ, মেন্সের প্রশ্ন গুলো দেখ, আর ওই তো নিটের প্রশ্নগুলো দেখ। ওইগুলো করতে করতেই দেখবি অনেকটা বুঝে যাবি, আসল জায়গাগুলো বুঝে যাবি।
হ্যাঁ তার সাথে সেইটাই। বোর্ডের যেটা করবে, অতগুলো প্রশ্ন পারবি না তুই, বেকার বেকার লাভ নেই করে। হ্যাঁ মানে করতে পারিস যদি সময় অতখানি পাস, কিন্তু হ্যাঁ দ্যাট উইল বি দ্য লেটার স্টেজ। এই মুহূর্তে অতগুলো করার দরকার নেই, এই মুহূর্তে জাস্ট ওই কোশ্চেন গুলো করে চলে যায়, ইম্পর্টেন্ট জায়গাগুলো পেয়ে যাবি। আইআইটি মোটামুটি 5 বছরের কোশ্চেন করলেই তুই দেখবি অর্ধেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তবে আপনার ওই সেম কনসেপ্টের অনেক কোয়েশ্চেন আপনার রিপিটও হয় সেম টাইপের। কিন্তু ওই কতগুলো এরিয়ায় যেগুলো ইম্পর্টেন্ট থাকে সেই জায়গা থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে। হ্যাঁ সেইটাই। ওই দেখলেন না আপনার এই কেমিক্যাল কাইনেটিক্স অর্ধেকের বেশি হচ্ছে আপনার ওই এ বি করে ওইরকম ভাবে বার করা, ওই কয়েকটা করলে আপনি ওটা বুঝতে পেরে যাবেন। এবি মানে ওই সেই কেমিক্যাল কাইনেটিক্স আপনার ছিল না সেই কোয়েশ্চেনের টাইপটা, আরে এটা আপনি এরকম? প্রিভিয়াস, হ্যাঁ ভুলে গেলাম, 1 মিনিট দাঁড়ান। ওই সেই আপনাকে জাজ করতে হবে এটা ফার্স্ট অর্ডার, বি এর ক্ষেত্রে ওটা ফার্স্ট অর্ডার, তাহলে আপনার এ বি ধরে এটা আপনার করতে হতো, ওই টাইপের কোয়েশ্চেন গুলো দেখবেন। ও আচ্ছা এটা আচ্ছা, আপনি ওই একটা বাড়ালে করাচ্ছিলেন, হ্যাঁ হ্যাঁ একটা বাড়ালে কি হচ্ছে, দুটো বাড়ালে হ্যাঁ হ্যাঁ অন্য হ্যাঁ একটা হ্যাঁ কনস্ট্যান্ট হ্যাঁ, রেখে দিই। একদম 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 একদম, হ্যাঁ হ্যাঁ। ও প্রচুর কোয়েশ্চেন, প্রচুর রিপিট হয়। আচ্ছা চ, এবার এটা করি। একই জিনিস বললাম তো, ওইগুলোই পড়, বুঝলি আলোলিকা, অত পড়াশোনাই করে না ছেলেদের, ওই অত সব করতে পারবি না। কিন্তু ওটা ডাউটনাটটা দেখতে হবে, ডাউটনাটে কি লিখতে হবে, ডাউটনাটে গেলাম, তারপরে কি করতে হবে আমাকে? হ্যাঁ, আপনি এই প্লে স্টোর থেকে ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনাকে বলবে ওই লগ ইন করতে, ফোন নাম্বার দিয়ে ওটিপিটা লগ ইন করলেন, তারপরে হুম, আপনি ওখানে লিখে দিলেন আমি এই ক্লাস 12 বা টার্গেট ওই সেট করে দিলেন, এই যেই হুম। তাহলে আপনি যেইটা সেট করে দিলেন, তারপরে আপনি বুকসে যাবেন, তাহলে বুকসে দেখবেন ওখানে বুক বাই বুক প্রত্যেকটা বুকের প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা কোয়েশ্চেনের ভিডিও সলিউশন দেওয়া আছে। হ্যাঁ, এটা তো খুব ভালো রে, এটা তো খুব ভালো তো রে। কিন্তু ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আপনার ল্যাঙ্গুয়েজ আলাদা পেতে পারো ম্যাথস কিন্তু। ফিজিক্স, হ্যাঁ এখন তো ওই সিস্টেমটা আস্তে আস্তে করছে, মানে আপনি যদি বাঙালি হন তাহলে আপনাকে বাংলায় পুরোটা বোঝাবে, ওটা এখন অতটা আসেনি, মেনলি আপনার হিন্দি আর ইংলিশ, তো এখন ওটা আস্তে আস্তে আসছে। মানে আমি পুরো বই সব বই সলিউশনটা আছে ডাউনলোড, আপনার, না ডাউনলোড না, পুরো ওখানে আপনাকে ভিডিও দেখতে হবে, ওখানে আপনার কোনো পিডিএফ ফরম্যাট নেই, আপনাকে ভিডিওটা দেখতে হবে, ওরা ভিডিও হ্যাঁ, মানে থ্রু দিয়ে এক একটা বুঝিয়ে দিয়েছে। কোশ্চেনের ভিডিও আছে, হ্যাঁ, ভিডিও এক একটা কোয়েশ্চেনের এক্সপ্লানেশন ভিডিও আছে। আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন, এমএস যেমন একটা কোয়েশ্চেন এটা আপনার ওখানে করা নেই। চ্যাপ্টার ওয়াইজ করা আছে। হ্যাঁ, হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ পুরো করে দিয়েছে ওরা, কিন্তু তা তো সব এডিশন বই আছে এমএস, আপনার ম্যাথস, কিন্তু না কিন্তু মোটামুটি আপনি দেখবেন আপনার মোটামুটি আমার কাছে তো আছে, আমার কাছে আছে হচ্ছে আপনার এই 11টা, সেটা আপনার পুরোপুরি আমার তো সব মিলে যায়, পুরো 11টা আছে, বইটারই দেওয়া কিন্তু যায়। ওরা কোরা সলিউশনটা কোন দিচ্ছে, 11th এডিশন না 10th এডিশন না হ্যাঁ 9th হ্যাঁ হ্যাঁ এডিশন? হ্যাঁ, ওরা 11 সেই জন্য তোর সাথে মিলছে, যারা 13th এডিশন কিনছে তার সাথে মিলবে না। না মিলবে, আপনি করে দেখবেন মিলবে, খুব কিছু ওরা চেঞ্জ করে না কোয়েশ্চেনের ইয়েতে, দেখবেন খুব কিছু চেঞ্জ করে না ওরা। আমি তো দেখেছি ওখানে ডিসি পান্ডের আপনার অনেক আগের বইগুলো দেওয়া আছে ফিজিক্সের, আমার কাছে নতুন এডিশনটা আছে ডিসি পান্ডের, ওখানে আপনার সব সেম, প্রত্যেকটা এক্সাম্পলেরও সলিউশন করে দিয়েছে ভিডিওতে। মানে আমার যেটা প্রচুর বলতে বই। না, হ্যাঁ, তুই কি তোর প্রবলেম, আমার সাথে ডিসকাশন করার পরে তুই যদি চৌহানের কাছে অ্যাটেম্প করিস, বেশিরভাগই হ্যাঁ, পাচ্ছিস না। না সেটা হচ্ছে ধর আমি কি বলছি, এই যে ধরেন আপনার কাছে পড়লাম তো, তারপরে পড়ে একবার রিভাইজ করলাম, 2-3 বার রিভাইজ করার পরে তখন অর্ধেক হুম। কোয়েশ্চেনই অনেক কোয়েশ্চেনই করতে পারি, কিছু কিছু কোয়েশ্চেনে কি একটা সার্টেন কনসেপ্ট করলাম, তারপরে একটা হয়তো একটা কিছু একটা ধরে আমি কয়েকটা কি করছিলাম, ওই অ্যারোমেটিসিটির কয়েকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করছিলাম, অ্যালডল কনডেনসেশন, তারপর ক্যানিসারের উপর ওখানে প্রায় প্রচুর কোয়েশ্চেন আছে, এক একটা মাঝে মাঝে এক্সেপশনও আছে, আপনার কনসেপ্ট সব জায়গায় আছে, কয়েকটা ক্ষেত্রে একটু কয়েকটা জিনিস আপনার এই মানে সেই কয়েকটা আপনার কার্বনের কয়েকটা প্লেনের এরকম স্ট্রাকচার দিয়ে দেয়, তো ওগুলো আবার একটুখানি বুঝতে খুব অসুবিধা, তখন ভিডিওটা দেখার পরে নিজে দেখলাম, তারপরে এখন রাখলাম, পরের দিন আবার ওগুলোকে করে নিলাম, তারপরে প্রসিড আর করলাম। কার্বনের কি স্ট্রাকচার, ওই তো মানে ওই ওয়েজ ড্যাশের পিকচার দিয়ে দেয় নাকি? না আপনার এই এরকম টাইপের দেখাচ্ছি, দাঁড়ান এরকম টাইপের, ওই এরকম টাইপের কম্পাউন্ড গুলো ধরে নিন, এই ঠিক এরকম টাইপের, এরকম এরকম দাঁড়ান type এক এর? মিনিট, দাঁড়ান এক মিনিট। না তুই বোর্ডে আঁক না, বোর্ডে কন্ট্রোল তোকে দিয়ে দিচ্ছি আমি। না আমার তো নেই, আমার হাতে অসুবিধা এরকম আঁকতে, দাঁড়ান দেখাচ্ছি, আরে মানে এমনি ওই আপনার মোটামুটি একটা 3D দেখি। টাইপের, মানে তো এই আপনার সেই দুটো কার্বন মানে একটা প্লেনের মধ্যে কিছু নেই, দুটো কার্বন প্লেনের ওপরে আছে, দুটো কার্বন প্লেনের নিচে আছে, এরকম টাইপের ও ব্যাপারগুলো। মানে এরকম দেখ, এরকম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এইগুলোকে আপনার হ্যাঁ দাগ দিয়ে দিই মানে আপনার স্ট্রেট লাইন এরকম ওয়েজ ড্যাশ করে না, দাগ দিয়ে আছে, হ্যাঁ এরকম টাইপ, এগুলো এরকম একটু বুঝতে অসুবিধা, কোনটার ক্ষেত্রে রেজোনেন্সটা হয়, কোনটার ক্ষেত্রে আবার হয় না, প্লেনার হয় না বলে এরকম করতে
সেগুলো সলিউশন দেখলে খুব ভালো বুঝে যায়। ওখানে আপনি দেখবেন আপনাকে সলিউশন ম্যানুয়াল আলাদা করে আপনার কোনো কিছু কিনতে হবে না। ওখানে আপনি যদি দেখেন তাহলে দেখবেন ওখানে সবকিছু করা আছে। কত টাকা দিয়ে ম্যাথস কিনছিস? ফিজিক্স এর কিছু কিনিনি তো, সব ফ্রি। না না, হ্যাঁ বুঝতে পেরেছি। না না। কখনটা পড়ছিস দিন এখন? এখন আর কি, এখন এই করছি। না কখনটা পড়ছিস? সকালে কটায় উঠিস ঘুম থেকে? সকালে তো এখন ওই উঠে পড়তে হয় আপনার এই প্রায় ধরে নিন ফার্স্টটা তো মিস হয়ে যায় অর্ধেক দিনই আপনার এইরকম 9টা 15 এরকম সময়। ঘুম থেকে উঠিস? হ্যাঁ, আচ্ছা, 9টা 15 থেকে তারপর কি করলি? তারপর আমি ক্লাসটাকে চালিয়ে দিলাম, তারপরে করলাম নিজের মতো করে রিভিশন করলাম। তখন ওই মাঝে মাঝে যে শুনতে হয়, ওরা আবার জিজ্ঞেস করবে যে কি বললাম বলো তো, তারপর না বলতে পারলে আবার হ্যাঁ সত্যি অর্ধেক নিয়ে সময় তারপর জিজ্ঞেস করে। নিয়ে তারপর ক্লাস শেষ হয় কটায়? অর্ধেক দিন আমি ক্লাস করি না, শেষ হয়ে যায় প্রায় ধরে নিন কয়েকটাই মাঝে মাঝে বলে করতে। ক্লাস তো শেষ হয় দিনে আমার 4টে হলে ক্লাস পুরো প্রায় 1:30টা অবধি টানবে এমন অবস্থা। নিয়ে তারপরে 9টা কি থেকে করিস? প্রায় 1:30টা। তারপর কি তারপরে করিস? খেয়ে দিয়ে নিয়ে আবার এই বিকালবেলা টিউশন থাকে, সেটা আপনার ওই রিভিশন করতে হয় নোটস গুলো যেগুলো তা নিজে পড়িয়েছে। নিজে পড়াটা কখন থেকে হয়? আমার টিউশনটা আপনার খুব কম, দিনে সপ্তাহে 3টে। তারপরে এই পড়তে থাকি নিজের মতো করে, যেটা মনে হয় না এটা একটুখানি শক্ত লাগছে, বই খুললাম, প্র্যাকটিস করলাম। তারপর আপনার লেকচার গুলো কয়েকটা মানে ভিডিও রেকর্ডিংটা একবার দেখে নিই, ভিডিও রেকর্ডিংটা দেখলাম, তারপরে আবার বইটা খুললাম, আবার রিভাইজ করলাম, নিজের মনে মনে বললাম নিয়ে কি কটায় করছি। ঘুমাস? মানে পড়াশোনা নিজের পড়াশোনাটা কখন থেকে শুরু করিস? 8টার পর থেকে জেনারেলি? হ্যাঁ হ্যাঁ ওরকম, হ্যাঁ। 8টা থেকে কটা অবধি? 8টার পর, 8টার পর না, আমার তো টিউশন কয়টা যে 8টার পর থেকে করবো? আমার তো টিউশন থাকে তো আমি যেরকম ম্যাথসের স্যারকে আমি যখন ইচ্ছে ফোন করে যখন স্যার দেখিয়ে দেয়, স্যার তো বাড়ির মধ্যেই থাকে। আর ফিজিক্সের স্যারের ক্ষেত্রে এটা 2-3টে টাইম থাকে, তো কয়টা ডাউটের টাইম, কয়েকটা ক্লাসের টাইম। ম্যাথসের স্যারকে তো কোনো একটা প্রবলেম হলো তখনই ফোন করে দিই। স্যার তখন 1 ঘন্টা কি 1.5 ঘন্টার ক্লাস নিয়ে নিল খালি আমার প্রবলেমেরই। তারপরে ওরকম ভাবে ওই স্যারের কাছে মোটামুটি স্যার কয়টা বলে এই কোয়েশ্চেন গুলো করো, তখন করলাম। তারপরে মোটামুটি এইসবই চলতে থাকে। না ওই জন্য আমার টিউশন টাইমে খুব একটা এখন সময় বেস্ট হচ্ছে না, যেহেতু ওই আসা যাওয়াটা কমে গেছে, তো ওই জন্য এখন সারাদিনটা সময় পেয়ে যাই। আর তুই কটা অবধি ঘুমাস? কটায় ঘুমাস কটায়? ঘুমাই ও ডিপেন্ড করে আপনার, মাঝে মাঝে একটু ঘুম পেয়ে গেলে তাড়াতাড়ি ঘুমাই না, মাঝে মাঝে চলে এই অ্যাভারেজ? যেরকম যেরকম আপনার থাকে। হ্যাঁ অ্যাভারেজ ওরকম চলে, ধরে নিন 4টে 5টা হবে। সবসময় কটায়? কনসেন্ট্রেট থাকে না আপনার, 4টে 5টা হবে, এবার সবসময় কনসেন্ট্রেশন থাকে না। আবার ডিপেন্ড করে কতটা এফেক্টিভলি পড়ছি। 4টে 5টা পড়লে তো হবে না, আপনাকে এফেক্টিভনেস দিয়ে পড়তে হবে। মানে ভোর 4টে 5টা? হ্যাঁ। বাবা, তুই না সারাদিন জেগে থাকিস নাকি? সবসময় না, ওটা কি বলতো, ওটা না আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে। এখন আর এমনি আমি যদি শুয়েও থাকি আর ঘুম পায় না। না আমি ভাই একদম পুরোপুরি পাক্কা। আলোলিকা শুনলি? আলোলিকা জিজ্ঞেস কর কতক্ষণ জেগে থাকিস, ও উত্তরটা দিয়ে দেবে। কি মানে? তাহলে আলোলিকাকে জিজ্ঞেস কর যে আলোলিকা তুই কতক্ষণ জেগে থাকিস, ও উত্তরটা দিয়ে দেবে। আমি রাতে বেশিরভাগ টাইম রাতে বেশি জাগি। রাতে বেশি জাগিস? মানে তুই তো সারাদিন মানে ঘুমাচ্ছিস, রাত তো মা বলছে। বেশি রাত পর্যন্ত জাগি, সকালে লেট উঠার চেষ্টা করি, কিন্তু সব মা উঠতে দেয় না, লেট আমাকে তাড়াতাড়ি উঠিয়ে দেয়। সেই জন্য তুই সকালে রাতও জাগিস না, সকালে উঠিস না, তাই তো? দুটোই বাজিয়ে গেছে, আর দুপুরে না একটু ঘুমিয়েছিস। না, এরকম নয়। চল, আমার ভাই একদম পাক্কা, একদম 10টার মধ্যে শুয়ে পড়বো বিছানা, যে 5টার সময় উঠবো। আপনি আমার তো কোনো মানে সেই তাড়াতাড়ি উঠে পড়েন। তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু আমার তো প্রচুর কাজ থাকে না, সংসার থাকলে তো অনেক কাজ থাকে, সব বাজার ফাজার করো, বাচ্চাদেরকে খেতে দাও, সব কিছু করো। হ্যাঁ। আমার প্রচুর কাজ থাকে, আমার পড়াশোনার সময় খুব কম থাকে। তো তার মধ্যে যখনই সময় পাই একটু করে নিই। তো দুপুরবেলা আছে একটু ঘুমাবার অভ্যেস হয়েছে, বেশিরভাগ দিনই তো মোটামুটি 1টা 3টের আগে কোনো ক্লাস শুরু হয় না। লাঞ্চ করে একটু 8 ঘন্টা ঘুমিয়ে নিলাম, শুয়ে নিলাম। তারপর সময় আমাকে আবার ম্যাথস স্যার মাঝে মাঝে ধরে নিন 12:30 থেকে মাঝে মাঝে প্রায় ধরে নিন এরকম 3টে 3:30 অবধি স্যার মাঝে মাঝে ক্লাস করিয়ে দেয়, যেগুলো আমার ডাউট বয়স থাকে। বয়স কম। হ্যাঁ, স্যার সারা রাত কি জেগে থাকে। ম্যাথসের লোকদের থেকে একটু সাবধানে থাকিস, ম্যাথসের লোকেরা কিন্তু পাগল হয়। কেন? আমার যত আমার যতগুলো ম্যাথসের কলিগ ছিল সবগুলো পাগল ছিল। কেন আমি স্যার? 4 জায়গায় চাকরি করেছি, 4 জায়গায় যতগুলো ম্যাথসের ফ্যাকাল্টি পেয়েছি সবগুলো পাগল ছিল। অঙ্ক করতে করতে না, সব হিসেব করতে করতে পাগল হয়ে গেছে। আচ্ছা দেখ,
2,4-dinitrophenyl হাইড্রোজেন এই স্ট্রাকচারটা কি হবে না একটা হাইড্রোজেন রিমুভ হয়ে যায় মানে আমার এখানে চলে যাবে NH2 এখানে চলে আসবে আমার হাইড্রোজেন আর এখানে চলে আসবে একটা ফিনাইল গ্রুপ এই একটা ফিনাইল গ্রুপ তাহলে 2,4টা কি হচ্ছে যে এখানে এইটা হচ্ছে 1 এটা হচ্ছে এখানে একটা NO2 থাকবে আর এখানে একটা NO2 থাকবে 2,4 বুঝা গেল আমার এই পয়েন্ট একটা NO2 থাকবে আর তারপর এই দিকটা গন্ডগোল হয়ে গেছে দাদা ঠিকই আছে এদিকে বোঝা যাচ্ছে না এইখানে একটা NO2 থাকবে আর এখানে একই কথা এখানে একটা NO2 থাকবে এখানে একটা NO2 থাকবে 2 4 1 2 3 4 2 পজিশন আর 4 পজিশন এটার নাম হচ্ছে 2,4-dinitrophenyl হাইড্রোজেন এটা কিসে থাকবে না মিথানলে থাকবে আর H2O থাকবে ঠিক আছে এর সাথে যখন তুই একটা কার্বনিক গ্রুপের রিঅ্যাকশন করবি whether it is aldehyde বা কিটোন কিছু এসে যায় না তখন কি হবে আমার যদি নিশ্চয়ই মনে আছে এই অক্সিজেনটা ফুটে যাবে কোনটা অক্সিজেনটা ফুটে যাবে না এই অক্সিজেনটা ফুটে যাবে এই অক্সিজেনটা ফুটে যাবে এই দুটো হাইড্রোজেন ফুটে যাবে ফুটে গিয়ে আমার কি যোগ হবে এসেনশিয়ালি আমার স্ট্রাকচারটা দাঁড়াবে N N ঠিক আছে তারপর হচ্ছে ডাবল বন্ড C এই আর এখানে হচ্ছে H এখানে হচ্ছে তো ফিনাইল গ্রুপটা 2 4 এই জিনিসটা দাঁড়াবে তাই তো এই জিনিসটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তো ব্রাইট অরেঞ্জ or yellow precipitate bright orange or yellow precipitate বুঝা গেল এটা হচ্ছে ব্র্যাডিস টেস্ট মানে কি হচ্ছে আবার তুই একই জিনিস দিবি এখানে তো একটা কার্বনিক গ্রুপ রয়েছে উপর থেকে তুই ব্র্যাডিস টেস্ট অ্যাড করছিস ব্র্যাডিস রিএজেন্ট অ্যাড করছিস ব্র্যাডিস রিএজেন্ট যখন অ্যাড করছিস তখন কি হচ্ছে তুই যদি তলায় যদি দেখিস একটা ব্রাইট অথবা ইয়েলো প্রেসিপিটেট এসছে তখনই জানবি এর মধ্যে একটা কার্বনিক গ্রুপ রয়েছে এটাই হচ্ছে ব্র্যাডিস টেস্ট ব্র্যাডিস টেস্টের বোধহয় প্রশ্ন থাকে বোধহয় প্রচুর থাকে না রে আচ্ছা কিসে বলছেন এই ব্র্যাডিস টেস্টের তো কোশ্চেন চৌহানে পাসনি না এটা তো দেখিনি এই 2,4-dinitrophenol পাসনি হ্যাঁ সেটা পেয়েছি কি দেখিসনি তাহলে আপনি ব্র্যাডিস টেস্টের উপরে বলছেন মানে টেস্টে কিরকম রং থামায় সেটা সেসব ব্যাপার বলছেন না 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 সেটা নয় ওরা রিঅ্যাকশনসটা দেবে তাহলে হ্যাঁ সেটা তো বলছি হ্যাঁ কিন্তু এটা দিয়ে টেস্টও পাওয়া যায় কি টেস্ট করা যায় না এটা দিয়ে আমরা কার্বনিক গ্রুপটাকে বার করতে পারি উই ক্যান আইডেন্টিফাই আ কার্বনিক গ্রুপ তাহলে আমার কি টেস্ট দেওয়া হবে কতগুলো টেস্ট দেওয়া হবে তাহলে আমার অ্যালডিহাইড আর কিটোনে বল দেখি সোডিয়াম বাইসালফেট দিয়ে আমি কি প্রমাণ করতে পারবো হোয়াইট প্রেসিপিটেট অ্যালডিহাইড এই আপনার প্রেজেন্স অফ কার্বনাইল গ্রুপ ব্র্যাডিস টেস্ট দিয়ে আমি কি ব্যবহার করতে পারবো হ্যাঁ এই দুটো টেস্ট দিয়ে আমি কার্বনিল গ্রুপটা পাবো হ্যাঁ হ্যালোফর্ম টেস্ট দিয়ে আমি কি বার করতে পারবো আপনার মিথাইল CH3 CH3 না CH3CO হ্যাঁ সেটা তো আছে আমি CH3 টা বললাম CH3CO আচ্ছা হ্যাঁ তারপর তো বেনেডিক্ট সলিউশন দিয়ে কি প্রমাণ করতে পারবো কোনটা বলছেন স্যার আবার বলুন বেনেডিক্ট হ্যাঁ অ্যালডিহাইড খালি অ্যালডিহাইডটা কিটোনের মধ্যে পারবো হ্যাঁ খালি অ্যালডিহাইড অ্যালডিহাইডটা কিটোনের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবো ফেলিংও তাই টলেন্সও তাই পটাশিয়াম ডাইক্রোমেট হ্যাঁ এবার তোর আরেকটা কিউরিওসিটি আমি মিটিয়ে দিই ফাইনাল কিউরিওসিটি আজকে তোর তাহলে কি আমার কিটোনে কি কোনো অক্সিডেশন কিছুই হয় না না কিটোনেরও আমার অক্সিডেশন হয় কি রিঅ্যাকশনসটা হয় দেখ এটা একটা বলে যে ধর আমার এখানে একটা কিটোন আছে ধরে নে আমার এখানে একটা কিটোন আছে অক্সিডেশন অফ কিটোনস এটা তোদের বইয়ে পাবি না চট করে কোথাও দেয় না কিন্তু পরীক্ষার সময় কি জানি কি দিয়ে দেবে না দেবে oxidation of ketones
ঠিক আছে, অক্সিডেশন অফ কিটোনসে আমার কি হচ্ছে না, ধর আমার এইরকম একটা CH3 C ডাবল বন্ড ও CH3 রয়েছে। ঠিক আছে, এবার যদি আমি এটাকে অক্সিডাইজ করি তাহলে আমার কি দাঁড়াবে না, আমার দুটো অ্যাসিড দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, কি দুটো অ্যাসিড দাঁড়িয়ে যাবে না, একটা অ্যাসিড দাঁড়িয়ে যাবে, আমি ধর এইখান থেকে ভাঙলে, এখান থেকে ভাঙলে আমার দাঁড়াবে CH3 COOH, আর এই জিনিসটা কনভার্টেড হয়ে যাবে প্লাস HCOOH। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ। তারপরে দেখ আমার কতগুলো কার্বন ছিল, 1 2 3টে, দেখ 3টে কার্বনই রইলো, কিন্তু তোর একটাতে অ্যাসিড হলো না, দুটো আলাদা বললাম না ডিসইন্টিগ্রেট করে যায়। হ্যাঁ Oxidation by disintegration only. ঠিক আছে, এবার তো একটা আনসিমেট্রিক্যাল কিটোন রয়েছে। আনসিমেট্রিক্যাল কিটোন মানে আমি ধরলাম CH3 C ডাবল বন্ড ও CH2 CH3 রয়েছে, এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল কিটোন। ঠিক আছে, আনসিমেট্রিক্যাল কেন বলছি না, এই কার্বনের এক পাশে একটা কার্বন আছে, এর দুপাশে দুটো কার্বন আছে, এটাকে আনসিমেট্রিক্যাল কিটোন বলতে পারি তো নাকি? হ্যাঁ রে হ্যাঁ আলোলিকা, স্যার পারি হ্যাঁ। কোকিল নয়, এটা বলতে পারি তো আনসিমেট্রিক্যাল। সিয়া, এটা একদম পুরো কোকিলের মতো লাগলো। CH3 COC, এটা আনসিমেট্রিক্যাল। এটাকে যদি আমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে অক্সিডাইজ করি তাহলে আমি কি পাবো দেখ। আচ্ছা, ভাঙতে পারে কোথায়? ভাঙতে পারে তো হয় কার্বনের এই বন্ডটা ভাঙতে পারে, নয় আমার এই বন্ডটা ভাঙতে পারে। দেয়ার আর টু অপশনস। তাহলে আমার কোন দুটো বন্ড ভাঙতে পারে? আমার হয় এই বন্ডটা ভাঙতে পারে, নয় আমার এই বন্ডটা ভাঙতে পারে। যদি এই বন্ডটা ভাঙে তাহলে আমি প্রোডাক্ট কি পাবো? যদি এই বন্ডটা যদি ভাঙে, যদি আমার এই বন্ডটা ভাঙে তাহলে আমি কি প্রোডাক্ট পাবো? তাহলে আমি পাবো HCOOH, আর এখানে পাবো CH3 CH2 COOH, তাই তো? যদি এই বন্ডটা ভাঙে। যদি তোর এই বন্ডটা ভাঙে, যদি তোর এই বন্ডটা ভাঙে তাহলে আমি কি প্রোডাক্ট পাবো? যদি তোর এই বন্ডটা ভাঙে তাহলে আমি কি প্রোডাক্ট পাবো? দেখ এখানে পাবো এখানে পাবো CH3 COOH CH3 COOH পাবো, আর এখানে কি পাবো? এখানে পাবো CH3 CH2, না দুটো কার্বন আছে তো, CH3 CH2 হবে না, CH3 দুটো কার্বন আছে, CH3 COOH পাবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দুটো একই জিনিস পাবো, হ্যাঁ। তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে, আমার কোন প্রোডাক্টটা দাঁড়াবে, কোন প্রোডাক্টটা হবে, এই জিনিসটা হবে না এই জিনিসটা? দেখ দুটো কিন্তু আলাদা আলাদা। আমার সবসময় এই কার্বনিলের পাশে যে কার্বন কার্বন বন্ড আছে সেটা ভাঙবে। আনসিমেট্রিক্যাল কিটোনের প্রবলেম আছে, আমি বুঝতে পারলি কিনা দেখ প্রবলেমটা। আমার আনসিমেট্রিক্যাল কিটোনে সবসময় আমার এই বন্ডগুলো ভাঙে, সি ডাবল বন্ড ও হয় এখানে বন্ডটা ভাঙবে, নয় এখানে বন্ডটা ভাঙবে। আইদার অফ দিস টু বন্ড বের করতে দাও, হয় এইটা ভাঙবে নয় আমার এইটা ভাঙবে, যে কোনো একটা ভাঙবে। এবার তাহলে কোনটা ভাঙবে? যদি এইটা ভাঙে, যদি এই বন্ডটা ভাঙে তাহলে আমি এই দুটো প্রোডাক্ট পেলাম, আর যদি এই বন্ডটা ভাঙে তাহলে আমি এই দুটো প্রোডাক্ট পেলাম। বুঝতে পারলি আজ প্রবলেমটা কোথায়? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এর জন্য একটা রুল রয়েছে, পোপফস রুল, PO 1954 থাকবে, ওই বইয়ে থাকবে না, পোপফস রুল, পোপফস রুল। ঠিক আছে, কি বলছে না, বলছে আনসিমেট্রিক্যাল কিটোনের জন্য দিস ইজ অ্যাপ্লিকেবল কাদের জন্য? দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর আনসিমেট্রিক্যাল কিটোন, অনলি ফর আনসিমেট্রিক্যাল কিটোনস। এটা খালি অ্যাপ্লিকেবল হচ্ছে আনসিমেট্রিক্যাল কিটোনস এর জন্য। কি বলছে এই লটা না, এই লটা বলছে for an unsymmetrical ketone the CO bond ঠিক আছে, the CO remains with
the smaller chain. এটা the CO remains with the smaller chain. চল দেখেন কি হচ্ছে। দেখ আমি যদি এইটা ভাঙি, এই দেখ এইটা যদি ভাঙি, আমি যদি এইটা ভাঙি, আমি কোনটা ভাঙছি না আমি ভাঙছি এই জিনিসটাকে, আমি ভাঙছি তোর এই বন্ডটা, আমি ভাঙছি এই বন্ডটাকে ভাঙছি। এই বন্ডটা ভাঙলে দেখ আমার সিও গ্রুপটা রইলো খালি CH3 এর সাথে, একটা কার্বনের সাথে যে রইলো। আর যদি আমি এই বন্ডটাকে ভাঙি, আমি যদি এই বন্ডটাকে ভাঙি, তাহলে দেখ আমার সিওটা রইলো দুটো কার্বনের সাথে। পোপস রুলটা কি বলছে? the CO remains with the smaller chain. অতএব আমার কোনটা ভাঙবে? আমার এই বন্ডটাই ভাঙবে, স্মলার চেনের সাথে রয়ে গেল। যদি এইটা ভাঙতিস তাহলে তো বিগার চেনের সাথে রয়ে যেত। বোঝা গেল না কি গেল না? হ্যাঁ স্যার, গেল গেল। কিন্তু স্যার এইটার কোনো কারণ আছে? আপনার স্টেবিলিটি কোনো কারণ আছে? এটা আমি জানি না, এটা পোপস রুলের কোনো এক্সপ্লেনেশন আমি কোথাও খুঁজে পাইনি, এটা দেখা গেছে। আমি খুঁজে পাইনি, নিশ্চয়ই আছে কিছু একটা, কার খুঁজে পাইনি। এবার দেখ, এবার তুই দেখ, এবার যদি তার মানে আমার কি দাঁড়াচ্ছে, তার মানে আমার আরেকটা এক্সাম্পল নে, আর একটা এক্সাম্পল নিয়ে নে, আর একটা এক্সাম্পল নিয়ে নে। ধর আমার কাছে রয়েছে CH3 CH2 CH2 C double bond O CH2 5 CH3। বল এবার কি হবে, কোথায় ভাঙবে? বল কোথায় ভাঙবে? দেখ কি বলেছে, the CO remains with the smaller chain বলেছে। যদি আমি এই বন্ডটা ভাঙি, যদি ধরে নে আমি এই বন্ডটা ভাঙলাম, তাহলে আমার CO গ্রুপটা তিনটে কার্বন চেনের সাথে রয়েছে, তিনটে কার্বনের সাথে রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর আমি যদি এই বন্ডটা ভাঙি, তাহলে আমার সিওটা রয়েছে 6টা কার্বনের সাথে, পাঁচটা আর একে 6টা, এই যে এখানে 5 + 1 6টা, হ্যাঁ কি না? তাহলে প্রপোজিট বলছে সিও রিমেইন উইথ দ্য স্মলার চেন, মানে তো এর সাথে থাকবে, এর সাথে থাকবে। তার মানে আমার প্রোডাক্টটা কি হবে? CH3 CH2 CH2 C double bond O OH। আর এখানে আমার কি দাঁড়াবে? এখানে থাকবে CH3 চারটে এরকম হবে CH2 whole 4 COH, তাই না? হ্যাঁ। একটা লাস্ট একটা কার্বন তো লাগবে কার্বক্সিলিক অ্যাসিড হওয়ার জন্য। বুঝতে পেরেছি। আর তো যদি সিমেট্রিক্যাল হয়, সিমেট্রিক্যাল কিটোনের হয়, ওটা তো আনসিমেট্রিক্যাল কিটোনের জল, ওর তো আর কিছু নেই, ও তো কিছু করার নেই, যেখানেই ভাঙবি সেখানেই সমান থাকবে। ধর আমার এরকম রয়েছে CH3 CH2 C double bond O CH2 CH3, এটা হচ্ছে আমার সিমেট্রিক্যাল কিটোন। তুই এবার এই দিক থেকে তুই এই বন্ডটা ভাঙ, এই বন্ডটা ভাঙলে দুটো কার্বন থাকবে, আবার এই বন্ডটা ভাঙ, এইদিকে থাকলেও দুটো কার্বন থাকবে, তাই না? সেম তো, এদিকেও দুটো থাকবে। তার মানে আমার প্রোডাক্টটা কি হবে? একটা হবে CH3 CH2 COOH, আর এটাতে দাঁড়াবে CH3 CH2 COOH, মানে একই রকম প্রোডাক্ট দাঁড়াবে। ঠিক করলাম না ভুল করলাম? ভুল করলাম তো। CH3 এটা দাঁড়াবে CH3, দুটো কার্বন হয়ে যাবে না, এটা তো একদিকে চলে গেল, CH3 COOH, এই দুটো প্রোডাক্ট দ্বারা টোটাল তো কার্বন ব্যালেন্স করে কতগুলো কার্বন আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, বোঝা গেল? হ্যাঁ স্যার। এই হচ্ছে পোপস রুল আনসিমেট্রিক্যাল অ্যালকেনের জন্য। পরিষ্কার? হ্যাঁ। বাহ,
আর কার কোনো প্রশ্ন আছে? তা তো অ্যালডিহাইড কিটোন তো পুরো শেষ নাকি রে? হ্যাঁ স্যার। ব্যাস, আমার পরের দিন থেকে ওরা আসুক অনুমানগুলো। কার্বক্সিলিক অ্যাসিড এই 2টো ক্লাস লাগবে, বাই মানডে আশা করি আমি কার্বক্সিলিক অ্যাসিডের 90% করে ফেলতে পারবো। এর পরে কোনটা করাবেন আপনি? অ্যালকোহল কার্বক্সিল ফেনলটা? না, কার্বক্সিলিক অ্যাসিড করার পর ভাবছি ইলেকট্রোকেমিস্ট্রি করে দেবো। আচ্ছা, দাদা তা ওদের স্কুলে কি অর্গানিক পরীক্ষা চলছে? ওদের পরীক্ষা আগের সপ্তাহে কথা হলো না, মনে নেই তোদের? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, বলছিলেন বটে। না না, ও বিয়ে বলছিল না তোর, কি জানো অঙ্কিত, ক্লাসটা পিছিয়ে দিন, পড়ানো তোদেরকে আলাদা করে করিয়ে দেবো। সেই তখনই তো কথা হলো না যে ওর হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। ওরা বৃহস্পতিবার দিন আসবে, বৃহস্পতিবার দিন কার্বক্সিলিক অ্যাসিডটা করে দেবো। তোদের পরীক্ষা আচ্ছা। কবে কিছু বলেছে? হ্যাঁ, আমাদের পরীক্ষা ফরীক্ষা কিছু হবে না বলছে। তোদের জোকারের আর একটা মেয়ে আমাদের বলছে যে এই, আচ্ছা, কি নাম? ক্লাস 11-এ পড়ছে, তো চিনলি? ও ও আচ্ছা আচ্ছা, 11-এ পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 11-এ তো কাউকেই চিনি না, কে এলো কে কেন কিছুই জানি না। তোদের নতুন কেমিস্ট্রি টিচারটা কেমন এসছে রে? কি বাবা, একদমই, ও তো অর্গানিক শেষ করে দিয়েছে। আমাদের তো অর্গানিক কবে শেষ হয়ে গেছে, 1 মাস আগে প্রায় মনে হয়। মানে কি, মানে কেমন পড়ায় কেমন? আমার তো ভালো লাগে না। মানে কি খালি রিয়াকশনস গুলো লিখে দিয়ে চলে যায় নাকি? হ্যাঁ, ও যে কি পড়ায় আমি কিছুই বুঝতে পারি না, আমি তো খুব একটা করি না। তাই মোট কথা আমাদের অর্গানিক শেষ হয়ে গেছে, এখন এই কেমিক্যাল কাইনেটিক্স করাচ্ছে। ওখানে কদিন শেষ করলো, 15 দিন? না, প্রায় আপনার কবে থেকে শুরু করেছে? আপনার এই এপ্রিল থেকে শুরু করেছে। ওই মে, মে এন্ড এই জুনের ফার্স্ট ওরকম শেষ করে দিয়েছে। তার মাঝখানে কয়েকদিন আসেন, তাই কেমিস্ট্রি ক্লাস হয়নি আমাদের। কারণ আমাদের মেয়েটা বললো যে মেয়েটাকে ওই যে 11-এ প্রথমে বেসিক কনসেপ্ট শুরু করলো, 3টে ক্লাস, ও না, তারপরে ওদের চলে গেল। ওদের ওদের টিচার মনে হয় অন্য, ওদের টিচার আমাদের টিচার নয় মনে হয়। ওদের টিচার যেটা করছে বেসিক কনসেপ্ট 3টে ক্লাস, রিডক্সে 2টো ক্লাস, আচ্ছা, অর্গানিকের জিওসি শেষ, এখন হাইড্রোকার্বনে চলে গেছে। বাপরে। মানে বুঝতে পেরেছিস, মানে কোনো কিছুই করছে না আর কি, যা ইচ্ছে তাই করে দিচ্ছে। এই আমাদের ক্লাসে কেউ আসতে চায় না, ভাবে সময় নষ্ট। আবার মাঝে মাঝে প্রিন্সিপাল এসে চেঁচাবে, এই বাড়ি ফাড়িতে ফোন করে দেবে, কি অবস্থা। আসলে চেঁচাবে আর কিছুই নয়, তোদের দেখাতে হবে তো ক্লাস নিচ্ছে না, কেউ তো ফিস দেবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের স্কুলের সামনে তো বিশাল প্রোটেস্ট হলো, ওরে বাপরে। কমিয়েছে কিছু তোদের? টিভি, না না, কিছুই কমায়নি তো। তোদের কি কোয়ার্টারলি আমার তো পেমেন্ট? ফিজিক্স, হ্যাঁ কি বলছেন? না, তোদের কি সেটা তো কোয়ার্টারলি? জানি না, সেটা জানি না। আমার তো ফিজিক্স টিচার একের পর এক আসছে যাচ্ছে, এই নিয়ে 4 নম্বর চলছে। না এবারে এই সেশনেই? হ্যাঁ হ্যাঁ, এই সেশনে আপনার চলছে। না, এই সেশনে 2 নম্বর, আগের সেশনে আপনার 3বার হয়েছে, এই সেশনে 3 নম্বর হলো এই নিয়ে। ভালো, পয়সা না দিলে কি করাবে? হ্যাঁ, সেইটাই। ঠিক আছে রে। আচ্ছা, আলিকা, এই কোকিল নয়, চললাম, আবার পরের দিন পরে বেশি করে দেখা হচ্ছে। এবার কি করবি তোরা? অন্য সাবজেক্ট নিয়ে বসবো আমি। কি সাবজেক্ট? নিশ্চয়ই তুই এখন কেমিস্ট্রি নিয়ে বসবি, ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে বসবি তুই, তাই না? দাও, কিছু কথা নাই। তোকে তো যখন যা বলা হয়। বসবে। ঠিক আছে রে, টাটা। আচ্ছা।